তোমাকে আজকে ড্রপ করে আনতে হবে। তাহলে কাকে ড্রপ করে আনতে হবে ছোট মা? তোমার রহিম চাচার ভাতিজিকে। আমি ওই কাজের মেয়েকে ড্রপ করে নিয়ে আসতে পারবো না। ছোট লোকের সাথে এক গাড়িতে? ছোট মা, ইম্পসিবল। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সকালের খাবার সবাই একসাথে টেবিলে বসে খাচ্ছি। এ না যে সবাই একসাথে খাই না, অনেক হ্যাপি ফ্যামিলি আমাদের। খাবার খেতে খেতে ছোট মা আমাকে বলে উঠল, নাদিম, জি ছোট মা। আজ তো অফিস ছুটি, তাই না? হ্যাঁ, আজ অফিস ছুটি। একটা কথা বলতে চাইছিলাম তোমাকে। হ্যাঁ ছোট মা, বলেন। তোমাকে আজকে ড্রপ করে আনতে হবে। ওকে ছোট মা। বুঝি আপনার বান্ধবীকে নাকি? না, তাকে না। তাহলে কাকে ড্রপ করে আনতে হবে ছোট মা? তোমার রহিম চাচার ভাতিজিকে। কথাটা শুনে রহিম চাচার দিকে তাকালাম আমি। কেন ছোট মা, কাজের লোক কি দরকার নাকি? আমার কথাটা শুনে সবাই আমার দিকে তাকালো। না, তাহলে? এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে। এতে কয়েক জায়গায় চয়েস এসেছে। ঢাকাতে চান্স পেয়েছে। চান্স পেয়েছে তাই কি হয়েছে ছোট মা? ওর নাকি মেডিকেলে পড়ার খুব শখ। আরও খুব ভালো ছাত্রী। তাই যদি এখানে পড়াশোনা করে তাহলে ভালো রেজাল্ট হবে। এই কলেজে তো দুর্বল ছাত্রছাত্রী এলাও না। তাই ভালো কলেজে পড়াশোনা করে ভালো রেজাল্ট তৈরি করে মেডিকেলে পড়তে চায়। তা পড়ুক, সমস্যা কি? এখানে তো ওর কোনো আত্মীয় স্বজন নাই। তাই রহিম বলেছে এখানে আসলে কেমন হয়। আর মেয়েটা নাকি বলে লক্ষ্মী, সব কাজ করতে পারে। আর আমাদের তো একটা কাজের মেয়ে লাগবে। এতে সেই কাজও হয়ে যাবে। আমি ওই কাজের মেয়েকে ড্রপ করে নিয়ে আসতে পারবো না। ছোট লোকের সাথে এক গাড়িতে? ছোট মা, ইম্পসিবল। কথাটা শুনে সবাই আমার দিকে তাকালো। অবশ্য এরকম কথা আমি প্রায় শোনাই। তখন রহিম চাচা বলে উঠল, থাক, ও গ্রামে পড়াশোনা করবে, এখানে পড়তে হবে না। আমি ফোন করে বলে দিব। কথাটা বলে রহিম চাচা চোখের পানি মুছতে মুছতে চলে গেল। তুই এটা কি বললি বাবা? মামুনি, কি বলছি সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এভাবে বলতে হয় না, তারা মনে কষ্ট পায়। পেলে পাক, আমি তাকে আনতে পারবো না, বলে দিলাম। দিদি ভাই, তুই নাদিমকে বলে দে মেয়েটাকে নিয়ে আসতে। আমি এর চাইতে কোনো কিছু শুনতে চাই না। বলে খাবার না খেয়ে উঠে গেল ছোট মা। আমি যেতে পারবো না। সিঁড়ি দিয়ে যাবার সময় কথাটা শুনে বলল, আজ যেন বিকেলের মধ্যে এই বাড়িতে ওই মেয়ে দেখতে পাই। কথাটা বলে সে শোষো করে তার রুমে চলে গেল। মামুনি, ছোট মাকে বলো আমি যেতে পারবো না। আমি কিছু বলতে পারবো না। একবার যেন এই কথা বলেছে, সো তাই করতে হবে। আমি তার উপর দিয়ে কোনো কিছু করতে পারবো না। আমি ওই ছোট লোককে ড্রপ করতে যাব না, কখনো না। আমিও না খেয়ে অর্ধেক খাবার রেখে চলে গেলাম রুমের দিকে। খাবার টেবিলে আমার আব্বু আম্মু আঙ্কেল আর ছোট বোন বসে খাবার খেতে লাগলো। কেউ কাউকে ঠেকাতে গেল না, কারণ বলে কোনো লাভ নেই। একবার যা বলে তাই করে, সো সেটা বলে কিছু করতে পারবে না। আমার মা বলে উঠল কাজের মেয়েকে। তুমি রহিম কাকাকে ছোট মার রুমে পাঠিয়ে দিও। তখন আমার ছোট বোন বলে উঠল, আম্মু, ভাইয়া একবার না করেছে, তখন আর ভাইয়া যাবে না মনে হয়। তোর ছোট মা একবার যেটা বলেছে সেটা তোর ভাইয়ার থেকে বেশি কঠিন না। হ্যাঁ, কিন্তু ছোট মা ভাইয়াকে এত ভালোবাসে, তাই ভাইয়াকে যেতে বলবে না। সেটা আর হবে না। কেন আম্মু? সেটা তোর ছোট মা ভালো জানে। বললো তখন তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘুরতে যাবে সবাই, শুধু ছোট মা বাদে। ও তাই? হুম। তখন আঙ্কেল বলে উঠল, ওর নাকি আজ ভালো লাগছে না। কেন, কি হয়েছে রেখার? কিছু না ভাবি, শুধু বললো মাথা ব্যথা করছে। মেডিসিন লাগাতে বলো। ঠিক আছে ভাবি। সবাইকে রুমের দিকে গেল। এখন আপনাদেরকে পরিচয় দেই। বড় মা হচ্ছে আমার আম্মু, আর বড় মার দুটি সন্তান। এক নাদিম মানে আমি, আর ছোট বোন খুশি।
আর ছোটো মা যিনি হলেন আমার খালা, মানে আমার আম্মুর ছোট বোন। আমার আম্মু ও খালা দুজনের যমজ বোন ছিল। আর আব্বু আর আঙ্কেল ছোট ভাই, মানে আব্বু বড় আঙ্কেল ছোট। আমার আম্মুকে দেখতে গিয়ে আমার খালাকে পছন্দ হয়ে যায় আমার দাদির। তখন আমার দাদি দুজনকেই বউ করে নিয়ে আসে। আমার আম্মুর দুটি সন্তান, আমি আর আমার বোন। আর খালা মানে ছোটো মার কোনো সন্তান নেই, তাই আমাকেই বেশি ভালোবাসে। কেউ আমাকে কিছু বলতে পারে না ছোটো মার কারণে। যা কিছু ছোটো মা করেন সব। ছোটো মা অনেক রাগী আর জেদি, যা বলে তাই করে। এতে ছোট বলে তাকে সম্মান করে, আর বিশেষ করে ছোটো মা যা বলে তাই করতে হয় সবার। থাক, এসব কথা পরে একসময় বলবো। রহিম চাচা ছোটো মার ঘরে চলে যায়। ছোটো মার ঘরে নক করে, তখন ছোটো মা বলে উঠল, ভেতরে আসো। আমাকে কেন ডাকছেন ছোট ম্যাডাম? তুমি কি মন খারাপ করছো নাদিমের কথায়? আরে না ম্যাডাম, গরিব মানুষের আবার মন খারাপ হবে কেন? যা সত্যি তাই বলেছি ছোট সাহেব। আরে তুমি এমন করে বলছো কেন? প্লিজ কিছু মনে করো না রহিম, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। আরে ম্যাডাম কি বলছেন আপনি? ক্ষমা তো আমার চাওয়া উচিত। ঠিক আছে, সে কথা বাদ দাও। তুমি কি ফোন করে না করে দিয়েছো? হ্যাঁ, না করেছি। বাপ মা মোরা মেয়ে তো, তাই বুঝে বলে না করে দিয়েছি। তুমি এখন ফোন করে বলে দিবে বিকেলের ট্রেনে চলে আসতে। ছোট ম্যাডাম থাক, গ্রামের কলেজে পড়ুক। যদি ভালো রেজাল্ট হয় তাহলে পরে মেডিকেলে ভর্তি করে হোস্টেলে থেকে পড়াশোনা করবে। আরে যেটা বলছি সেটা করো। ঠিক আছে। তাহলে এখন রুমে গিয়ে ফোন করে 2টা ট্রেনে ঢাকায় আসতে পারবে। আর আসতে আসতে 4টা বেজে যাবে। ঠিক আছে। রহিম চাচা চলে গেল, আর ছোটো মা রেকিং চেয়ারে বসে রইল। একটু পর রহিম চাচা এলো রুমে। এরকম চেয়ারে বসে চিন্তা করছে দেখে বলল, নাদিমের আম্মু, বলতে চাইছিলাম কি, কি বলবে বলো? নাদিম থাক, আমি ড্রপ করে নিয়ে আসি। কথাটা শুনে তার দিকে তাকালো। নাদিম তো যেতে ইচ্ছে করছে না, তাই আমি গিয়ে ড্রপ করে নিয়ে আসি। আর নাদিম খুশিদের সাথে ঘুরতে যাক। আমি যেটা বলেছি সেটা হবে। নাদিমকে আনতে হবে। তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। হুম। আমি একটু বাইরে যাব, আধ ঘন্টা পর চলে আসব। এদিকে রেখা শুধু চিন্তা করছে, আজ নাদিম খাবার খায়নি। চেয়ার থেকে উঠে খাবার নিয়ে চলে গেল নাদিমের রুমে। নক করে রুমে ঢুকলো। নাদিম রাগ করে শুয়ে আছে। তখন কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, রাগ করেছিস তাই না আব্বু? একবার ছোটমার দিকে তাকালো। আরে কথা বল। তুমি তো জানো এরকম কথা আমার একদম পছন্দ না। ওরা গরিব আর আমরা ধনী, এতে কি তারা ছোট লোক? না, তারাও মানুষ, আমরাও মানুষ। এতে ধনী গরিব বোঝায় না। আমরাও তো গরিব ছিলাম, এখন বিয়ে হয়েছে সেই জন্য ধনী। আর তাদের সামনে এসব কথা বলতে হয় না, এতে তারা অনেক কষ্ট পায়। এসব আর কখনো বলবে না, বলো? আচ্ছা, কথা না বললি, আমি চলে গেলাম। আর কখনো আসবো না তোর কাছে। উঠে চলে যেতে লাগলো। তখন হাতটা ধরলো। তখন ছোট মা থেমে গেল। আম্মু আমাকে না খেয়ে চলে যাবে? আর কি বলবে ছোট মা? এমন একটা কথা শুনতে পেয়েছে যা হাজার রাগ করে থেকে কথা না বলে পারবে না ছোট মা। ছল ছল চোখ নিয়ে বসে পড়ে খাটের ওপর, কিছু বলতে পারছে না। কি বলবে? আম্মু ডাক শুনে যে মনটা শান্ত হয়ে গেছে। যত রাগ করুক না কেন, নাদিম যদি আম্মু বলে ডাক দেয়, তখন সব কিছু ভুলে নাদিমের সাথে কথা বলে। দুর্বল কথাটা মাঝে মাঝে সময় মতো বলে ফেলে। নাদিম ছোট মাকে জড়িয়ে কেঁদে দেয়, ছোট মা কেঁদে দেয়। নাদিম চোখের পানি মুছে দিয়ে বলে, আরে কাঁদতে নেই, এখন খা। আপনি কেন কাঁদতেছেন? একটা দুষ্ট ছেলের কথা শুনে বুকের ভেতর কেমন করে দিয়ে যায়, আর তখন চোখ দিয়ে পানি বের হয়। কথা নাই, আমি দুষ্টু, তাই না? আরে দুষ্টু না, আমার লক্ষ্মী আব্বু। এখন খাইয়ে দাও, খুব ক্ষুধা লাগছে। এই নে, হা কর। হা, এখন আপনি খান। পরে খাবো।
আচ্ছা তাহলে আমিও খাবো না। অভিমানী করে একটু অন্যদিকে ঘুরে বসে গেলাম। এইদিকে ঘুরে বস। খাবও না, বসবও না। আরে রাগ করিস কেন? আপনি না খেলে আমিও খাবো না। আচ্ছা আয়, দুজনে খাবো। আই লাভ ইউ আম্মু। আই লাভ ইউ টু আব্বু। আপনি আগে খান, তারপর। তুমি আগে। না, তাহলে কিন্তু। এই নে, হয়েছে? মা। হা কর। হা। ছোট মা নাদিমকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। খাওয়া শেষ করে ছোট মা বলল, বিকেলে 3:30টায় বের হয়ে ড্রপ করে আনো কিন্তু। আম্মু। আব্বু আর কিছু শুনতে চাই না। ঠিক আছে। লক্ষ্মী আব্বু আমার। উম্মুয়া। চলে গেল রুম থেকে। রাগেতে ভালো হয়েছে, 3টা চুমু ফিরিতে আর আম্মুর ভালোবাসা। কত ভালো লাগছে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম। ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:45 বেজে গেছে। লাফ দিয়ে উঠে পড়লাম। আমার ফ্রেশ হতে 15 থেকে 20 মিনিট লাগবে। উঠে ওয়াশরুমের দিকে দৌড় দিলাম। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে চলে এলাম। তাড়াতাড়ি করে রেডি হতে লাগলাম। যদি আমার আগে স্টেশনে পৌঁছে যায় তাহলে তো চিনব না। গরিব ঘরের মেয়ে, কোনোদিন আসে নাই, আর এই প্রথম। তাই এত বড় শহর হারিয়ে যাবে। রেডি হয়ে বের হলাম। আসার সময় ফোন নাম্বারটা নিয়ে এলাম, তা না হলে চিনব কেমনে। গাড়ি দূরত্ব চালাতে লাগলাম, কারণ স্টেশনে পৌঁছতে 20 থেকে 25 মিনিট লাগবে। এখন 3:55 বাজে, তাই দ্রুত যেতে হবে। প্রায় 18 মিনিট পর স্টেশনে পৌঁছে গেলাম। তাই গাড়িটা এক জায়গায় পার্ক করে রেখে দিলাম। একটু আগে একটা ট্রেন চলে গেল, হয়তো এটাতে এসেছে। ছোট মা বলেছিল 4টার সময় স্টেশনে পৌঁছে যেতে, কিন্তু এখন 4:20 বাজে, মানে 20 মিনিট লেট হয়েছে। সে তো একা একা চলে যায়নি কোথাও, তো আর যাবে কোথাও বুঝতে পারছি না। সে তো শহরে কোনোদিন আসে নাই, কোথায় পাবো তাকে বুঝতে পারছি না। এত বড় স্টেশনে সবেমাত্র এসে একজনকে খুঁজে পাওয়া বড় বোকামি হবে। তাই একটু খুঁজতে লাগলাম। একজনকে দেখতে পেলাম স্টেশনে বসার সিটে বসে আছে। কেমন জানি দেখতে, গায়ের রং শ্যামলা হবে, পরনে শাড়ি পরেছে, দেখতে খারাপ না। এটা তো হবে না আবার, দূর, এটা হবে কেন? গ্রামের মেয়েদের মতো লাগছে না। চলে এলাম অন্য জায়গায়। তারপর ফোনটা বের করে ফোন দিলাম। হ্যাঁ, হ্যালো। ফোন ধরছেন না কেন? আপনি কে? আপনার জম। কি বলছেন? আপনি আমাকে? কি বলছি মানে? যেটা সত্যি সেটা বলছি। আমি আপনাকে চিনি না, ফোন রাখুন। ওই মেয়ে ফোন রাখবে না। আমি আপনাকে হ্যালো হ্যালো। ধ্যাত, ফোনটা কেটে দিল। কেন যে ও কথা বলতে গেলাম, মনে হয় মেয়েটা ভয় পেয়ে গেছে। আবার ফোন দিলাম। রিং হচ্ছে কিন্তু ধরছে না। কিছুক্ষণ রিং হয়ে কেটে গেল। আবার কল দিলাম, কিন্তু সেই রিং হচ্ছে কিন্তু ধরছেই না। আবার ফোন দেবো কি? না, আর দেওয়া যাবে না। যদি ফোনটা বন্ধ করে রেখে দেয় তাহলে সব শেষ। কি করি এখন? ও হ্যাঁ, মেসেজ দেওয়া যাক, তাহলে কাজ হবে। এই যে ম্যাম, আমি আপনাকে নিতে এসেছি, দয়া করে ফোনটা রিসিভ করে কথা বলেন। সেন্ড করলাম সেই নাম্বারটাতে। একটু পর ফোন আসলো। ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো, আপনি ফোন ধরছেন না কেন? হ্যাঁ, এভাবে বলা যাবে না, তাহলে আবারও ভয়কে ফোনটা কেটে দিবে। নিজেকে কন্ট্রোল করতে হবে। সরি, এভাবে রেখে কথা বলার জন্য। সত্যি তো আপনি আমাকে রিসিভ করতে এসেছেন? আপনি কোথায় আছেন দয়া করে বলবেন? সন্ধ্যা হতে বেশি দেরি নেই, তাড়াতাড়ি বলেন। আমি টিকিট কাউন্টারের পাশে একটা সিটে বসে আছি। ঠিক আছে, আপনি ওখান থেকে এক পা সরাবেন না, বুঝলেন? হুম। ফোনটা কেটে দিলাম। মেয়েটা খুব ভয় পেয়েছে মনে হয়। টিকিট কাউন্টারের দিকে চলে গেলাম। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। পশ্চিম আকাশে সূর্যি মামা লুকিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন কিছুটা ভিড় জমে যাচ্ছে স্টেশনে। কিছুক্ষণ হেঁটে চলে গেলাম টিকিট কাউন্টারের কাছে। সিটে বসে আছে সেই মেয়েটি, আর একটা বয়স্ক মহিলা বসে আছে, সাথে একটা বয়স্ক করে পুরুষ। এই মেয়ে নাকি? না, এটা না। যদি এই মেয়ে হয় তাহলে এই বয়স্ক মানুষ কি হয়? ছোট মা বলেছিল একা একা আসবে, তাহলে এই মেয়েটি না। তাহলে কোন মেয়ে হবে? আশেপাশে 2টি সিট আছে, সেখানে তো কোনো ইয়াং মেয়ে দেখতে পাচ্ছি না। এই মেয়ে হবে, কারণ মুখে ভয়ের ছাপ পাওয়া যাচ্ছে। কিন্তু পাশের বয়স্ক লোকগুলি কে? মানুষকে না চিনে রিসিভ করতে আসা পাগলের মতো জ্ঞান। সব কিছু ভেবে হঠাৎ মনে পড়ে গেল তার নাম্বার তো আছে আমার কাছে, তাহলে ফোন দিলে সব ভাবনার শেষ হয়ে যাবে।
ফোনটা বের করে সেই নাম্বারে ফোন দিলাম। রিং হচ্ছে, কিন্তু ধরছে না। মেয়েটার মুখ শুকিয়ে গেল, স্পষ্ট বোঝা যাচ্ছে। এদিক ওদিক একবার তাকালো, তারপর ব্যাগের ভেতর থেকে ফোনটা বের করলো। তখন বুঝতে বাকি রইল না, এই মেয়ে ছাড়া কেউ না। আমি তার দিকে এগিয়ে যেতে লাগলাম। কাছাকাছি যেতে ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ না করে কাছে চলে গেলাম। তার দিকে একবার তাকালাম, আমার দিকে তাকাচ্ছে না। মনে হচ্ছে অনেক টেনশনে পড়ে গেছে। এমনভাবে কেউ বসে থাকে নাকি? পাশে গিয়ে দাঁড়ালাম, তারপর তার দিকে তাকিয়ে বললাম, হ্যালো ম্যাম। কথাটা শুনে কেমন করে তাকালো, ভয়ে মুখটা শুকনো দেখাচ্ছে। এত ভয় খেয়েছে, না দেখে কেউ বিশ্বাস করে না কতটা ভয় খেয়েছে। এভাবে তাকিয়ে কি দেখছেন ম্যাডাম? আপনি? আমি সেই যে আপনাকে রিসিভ করতে এসেছি, বুঝলেন? কথাটা শুনে আমাকে কেমন করে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। কি ব্যাপার, এমন করে কি দেখছে? আমি কি কোনো জোগাড় নাকি যে পা থেকে মাথা পর্যন্ত দেখছে? আবার বললাম, কি দেখছেন এমন করে? কিছু না। আপনি সত্যি সত্যি করে বলেন তো কে আপনি? কথাটা শুনে একটা জোরে হাসি দিলাম। আমার হাসিটা শুনে আরো ভয় খেলো মেয়েটি। অমন করে হাসছেন কেন? আরে আপনি পাগল নাকি? কেউ কি এরকম করে, কিডন্যাপ করে কাউকে? হ্যাঁ, করে তো। আমাদের গ্রামের একজনকে ঢাকায় এনে পাচার করে দিয়েছে। না থাক, আর এভাবে কথা বলা যাবে না। পরে না হয় আমাকে বিশ্বাস না করে আমার সাথে যেতে রাজি না হয়। আরে না, আমি কিডন্যাপার না। আমি আপনাকে নিতে এসেছি। রহিম চাচার ভাইয়ের মেয়ে না আপনি? কথাটা শুনে একটু সাহস পেল মনে মনে যে আমি কিডন্যাপার না, আমি তাকে রিসিভ করতে এসেছি। রহিম চাচার আপনি কি হন? কিছু না, চলেন। কোথায়? আরে আপনি রহিম চাচার বাসায় যাবেন না? হ্যাঁ, যাব। চলেন। আমি একটু ফোনে কথা বলতে পারি? ঠিক আছে, তাড়াতাড়ি বলেন। ঠিক আছে। ফোনটা টিপে ফোনটা নিয়ে একটু দূরে গেল। তারপর কার সাথে কথা বলল। ফোনে কথা বলার সময় আমার দিকে তাকিয়ে কি যেন বলল। কথা বলা শেষ করে আমার কাছে চলে এলো। তারপর বলল, চলেন। এদিকে কোথায় যান? কেন, বাস স্টপে। গাড়ি নিয়ে এসেছি। ঠিক আছে, চলেন। চলে যেতে লাগলো। তখন বললাম, আপনার ব্যাগটা কে নেবে? পেছনে ঘুরে তাকিয়ে বলল, কে আবার? আপনি? রহিম চাচা বলেছে। হোয়াট? আপনার মাথা ঠিক আছে? রহিম চাচা আমাকে বলেছে ব্যাগটা আমি নিয়ে যাব? হ্যাঁ। আপনি কি ভালো করে শুনেছেন যে আমাকে আপনার ব্যাগটা নিয়ে যেতে বলেছেন? রহিম চাচা যখন বলেছিল, দেখ মা, তোকে যে রিসিভ করতে এসেছে তাকে ব্যাগটা নিতে দিস না, ও তোকে রিসিভ করতে গেছে, তাকে কিছু করিস না। এটা শুনে চাচাকে বললাম, ঠিক আছে, তুমি চিন্তা করতে হবে না, আমি তাকে দিয়ে ব্যাগ গাড়িতে ওঠাবো। শুধু গাড়ি চালালে হবে না, বরং কাজও করতে হবে। তারপর ফোনটা কেটে দিলাম, কারণ আরও কথা বললে দেরি হবে। তাই ভাবলাম সরাসরি গিয়ে কথা বলবো। তাই দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি চলেন। কথাটা শুনে তো 1000+ ভোল্ট হয়ে গেল। আমাকে নাকি তার ব্যাগ টানতে হবে। আর সে তো পুরো কথাটা ভালো করে না শুনে কি বললো তার চাচাকে আমি নাকি তার ব্যাগ টানার জন্য এসেছি। আরে কি ভাবছেন? হ্যাঁ, যান, কিছু ভাবতে হবে না, আমি 10 টাকা দিয়ে দেব। চা পান না হয় সিগারেট কিনে খেন। সে কি বলছে সে নিজে জানে না আমি কার ছেলে আর কাকে কি বলছে। সব ছোট মার জন্য শুনতে হচ্ছে। আরে, তাও দাঁড়িয়ে আছেন কেন? চলেন ব্যাগটা নিয়ে। ও বুঝেছি, 10 টাকা দিয়ে হবে না, ঠিক আছে, 20 টাকা দেব। আচ্ছা, আপনি আমাকে কি ভাবছেন? কেন, ড্রাইভার? কি? আমার বাড়ি যাচ্ছে, আমার গাড়িতে যাচ্ছে, আর আমায় কি বলছে ড্রাইভার? কেমন লাগে বলতে পারছি না। ও বুঝেছি, ড্রাইভার বললে খুব খারাপ লাগে। আপনি কিন্তু ঠিক আছে, ড্রাইভার বলবো না, চলেন তো। চাচা খুব টেনশন করছে। আপনি ভুল বুঝতেছেন, আর এ ভুলের ক্ষমার জন্য কি করবেন সেটা আমি নিজেও জানি না। কিছু বললেন? কই না তো। তাহলে চলেন। চলেন। মেয়েটা কয় কি আমি নাকি ড্রাইভার? কি আর করা, ছোট মার জন্য অন্যজনের ব্যাগ টানতে হচ্ছে। একটু হেঁটে ব্যাগটা নিয়ে চলে এলাম গাড়ির কাছে। রাগে শরীর জ্বলে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, সব কপালের লিখন। ব্যাগটা গাড়ির ভেতর রেখে দিলাম। তারপর গাড়ির ভেতর আমি উঠে পড়লাম, কিন্তু সে উঠছে না। আবার নেমে এলাম তার কাছে। কি হলো, গাড়িতে উঠছেন না কেন?
আমি পেছনের সিটে উঠতে পারবো না। সামনে ড্রাইভারের কাছে সিটে বসে পড়েন। আমি খুলতে পারি না। কি মুশকিলে পড়লাম রে বাবা। মুশকিলে পড়লেন কখন? আরে কিছু না। তাহলে খুলে দিন। আমি খুলে দিলাম। গিয়ে বসে পড়েন। ঠিক আছে। আবার আটকিয়ে দিলাম। তারপর আমি ড্রাইভার সিটে বসে পড়লাম। এত রাগ উঠছে, তাকে চিবিয়ে খেলে রাগ শেষ হবে না। তার দিকে তাকিয়ে আছি দেখতে কিছুটা মায়াবী, কিন্তু এখন আর মায়াবী লাগছে না। মনে হচ্ছে একটা লাগিয়ে দেই। কি দেখছেন অমন করে? কিছু না। তাহলে চলেন। বেলটা লাগিয়ে নিন। কেন লাগাবো? আমি সেটা পারি না। ঠিক আছে, আমি লাগিয়ে দেই। না, আপনার মতলব কি? মতলব মানে? আপনি কেন লাগিয়ে দিবেন? ঠিক আছে, আপনি নিজে লাগান। মেয়েটা চেষ্টা করছে বেলটা লাগানোর, কিন্তু পারছে না। হাসছেন কেন? এমনি। শোনেন, আমি কখনো গাড়ির বেল্ট লাগাইনি, তাই পারছি না। দেখে বোঝা যাচ্ছে। মানে? কিছু না। আমি কি লাগিয়ে দিব? কথা বলল না, কি যেন ভেবে বলল। ঠিক আছে, লাগিয়ে দিন, কিন্তু শরীরে টাচ করবেন না। কি বলে মেয়েটি, মাথা খারাপ করে দিচ্ছে। ঠিক আছে। বেলটা লাগিয়ে দিলাম, গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি কিছুক্ষণ যাওয়ার পর বলল, আপনি কয় বছর ধরে গাড়ি চালান? সেই বাড়ির? কথাটা শুনে তার দিকে একবার তাকালাম। সে কি বলছে সে নিজে জানে না, আমি কে সেটাও জানে না। আচ্ছা, আপনি আমাকে কেন গাড়ির ড্রাইভার মনে করছেন? বারে, গাড়ির ড্রাইভার তাকে গাড়ির ড্রাইভার বলবো না কি বলবো? আপনি ভুল বলছেন, আমি সেই বাড়ির বড় ছেলে। কথাটা শুনে একটু হাসলো। বাহ, দারুণ হাসি তো। হাসছেন কেন? হাসছি এজন্য যে বাড়িওয়ালার ছেলে কখনো ছেঁড়া প্যান্ট পরে না। কথাটা শুনে বুঝতে পারলাম কেন এতক্ষণ এই কথা বলছে। চুপ হয়ে গেলেন কেন? এমনি। এমনি নাকি ধরা পড়ে গেছেন সেজন্য চুপ হয়ে গেছেন? এ মেয়ে কি বলে সে তো নিজেই জানে না। ডিজিটাল যুগে ফ্যাশন প্যান্ট পরে, তাই বলে সেরা প্যান্ট। কার পাল্লায় পড়লাম রে বাবা। আমি জানি আপনি ধরা পড়ে গেছেন। পাগল হলেন নাকি? আর কেন ধরা পড়বো? এই যে বলছিলেন বাড়ির বড় ছেলে। আসলে কি উনি ভালো ছাত্রী, নাকি মিথ্যে বলে আমাদের বাসায় কাজের মেয়ে নিয়ে এসেছে রহিম চাচা? বুঝতে তো পারছি না। কেমন গভর মাথা নিয়ে গোল্ডেন A+ পেয়েছে, নাকি আমাকে নিয়ে মজা নিচ্ছে? বুঝতে পারছি না। আমি জানি আমাকে মিথ্যা বলে নিজেকে বাড়ির বড় ছেলে পরিচয় দিচ্ছেন, কিন্তু আপনি জানেন না যে এ বাড়ির বড় ছেলে যদি সেটা জানতে পারে তাহলে আপনাকে কি করবে, তা আপনি কল্পনাও করতে পারছেন না। যখন বাসার ভেতর ঢুকে জানতে পারবে আমি কে, তখন কি হবে সেটা নিজে একবার ভেবে দেখেন। কিছু বললেন? কই না তো। আচ্ছা, যদি বাসায় গিয়ে জানতে পারলেন আমি ওই বাসার বড় ছেলে, মানে একমাত্র ছেলে, তখন? সেটা কখনো হবে না, তাই এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। আপনি শিওর করে বলেন তো, ওই বাড়ির বড় ছেলে কেমন হবে? চাচার কাছে শুনেছি ছেলেটা নাকি ভীষণ ভালো, কিন্তু মাঝে মাঝে মাথায় সমস্যা হয়। হোয়াট? মানে? কিছু না। আপনি কেমন করে জানলেন তার মাথায় সমস্যা আছে? নাকি রহিম চাচা বলেছে? আরে রহিম চাচা বলবে কেন? আমি বুঝতে পেরেছি। কেমনে বুঝলেন? রহিম চাচা বলে ছেলেটি নাকি মাঝে মাঝে রেগে গিয়ে খাবার খেয়ে উঠে আসে, কারো কথা শোনে না, আর বিশেষ করে ছোট মার কথা বেশি শোনে, যা বলে তাই করে। আরও কিছু, সেটা আপনাকে শুনতে হবে না। ড্রাইভারের মতো গাড়ি চালান। হোয়াট? মেয়েটা কি বলছে এইসব? মাথা হ্যাং করে দিচ্ছে, রাগে শরীর জ্বলে যাচ্ছে। কিছু করতে পারছি না। মেয়ে বলে কথা। ছোট মা মেয়েদের খুব সম্মান দিতে বলেছে, সো তাই বেঁচে গেলেন। এই যে বারবার আমার দিকে তাকাচ্ছেন, সেটা এই বাড়ির বড় ছেলে পছন্দ করবে না। সো আমার দিকে না তাকিয়ে গাড়ি চালান, তাহলে বেঁচে যাবেন। না হলে কি করবে? ওই বাড়ির বড় ছেলে চাকরি থেকে বরখাস্ত করবে, তাই তো? হ্যাঁ, আর আপনাকে এতে শাস্তি দিতে পারে। ধ্যাত, আর কিছু বললাম না। চলে এলাম বাসায়। গাড়ি থেকে নেমে বাসার ভেতর চলে যেতে লাগলাম। ব্যাগটা গাড়ির ভেতর রেখে বাসার ভেতর চলে যেতে লাগলাম। আমি পেছন থেকে বললাম, এই যে ম্যাডাম। কথাটা শুনে পিছনে ভাব নিয়ে তাকালো।
বাবারে, এ দেখি গুন্ডি মেয়ে। আরে এখন যত রাগে তাকাও না কেন, ভেতরে গেলে মুখটা কালো হয়ে যাবে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, আমার দিকে এগিয়ে এলো। এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে উনি আমার বস আর আমি কিছু ভুল করেছি। কি হয়েছে? চিল্লানি দিলেন কেন পেছন থেকে? কথাটা শুনে মনে হচ্ছে একটা লাগিয়ে দেই, তাহলে বুঝবে চিল্লানি দিয়েছি কি না। কিন্তু দিলাম, বাঁচিয়ে দিলাম। আমি চিল্লানি দিয়েছি মানে? মাথা ঠিক আছে আপনার? আমি তো আস্তে ডাক দিয়েছি। হ্যাঁ, আস্তে ডাক দিয়েছি, তাই না? আর মাথা তো ঠিক জায়গায় আছে, ঘাড়ের সাথে আছে। কার পাল্লায় পড়লাম রে বাবা? আপনার জমের পাল্লায় পড়েছেন। এতদিন তো বাসার সবাই বুঝতে পারেনি আপনি কেমন। আমি প্রথম বুঝতে পেরেছি আপনি কি রকম। দেখেন, বেশি বুঝতেছেন কিন্তু। কি করবেন? দেখ, চলে যেতে লাগলো। কথাটা শুনে কেমন চোখে তাকালো, মনে হচ্ছে ভুল কিছু বলেছি। কেন? আপনি নিয়ে আসবেন ভেতরে। মানে আমি আপনার ব্যাগ নিয়ে ভেতরে যাব? আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, বলতে পারেন আমি পাগল হয়ে গেছি। বলে চলে যেতে লাগলো বাসার ভেতর। ধ্যাত, লাভ নেই, সব আল্লাহ তাআলা কপালে লিখেছেন। আমার ছোট মার ওপর খুব রাগ উঠছে। কেন এই পাগলকে আনতে আমাকে পাঠালো? কি আর করা, গাড়ি থেকে ব্যাগ নামিয়ে বাসার ভেতর চলে গেলাম। মেয়েটা দরজার কাছে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে দেই ব্যাগটা মাথার ওপর ছেড়ে দেই। রাগে শরীর জ্বলে যাচ্ছে। মেয়েটি আগে বাসার ভেতর চলে গেল, আর পেছনে পেছনে আমিও চলে গেলাম। মামুনি আর ছোট মা দেখি ড্রয়িং রুমে বসে আছে। আমাদের এরকম দেখে সবাই জানি কেমন চোখে তাকিয়ে আছে। সবাই এইটা উপলব্ধি করছে যে আমি কিনা নিজের ব্যাগটা নিজে নিতে চাই না, সে আমি আজ অন্যের ব্যাগ টানছি। মামুনি একটা হাসি দিল, তারপর হাত দিয়ে মুখের হাসিটা থামালো। কারণ আমার চোখে যে বারুদের মতো হয়ে আছে, শুধু মেয়েটা দেখছে না, তাছাড়া সবাই দেখছে। সে তো তাদের দিকে তাকিয়ে আছে। ছোট মা হাসছে, কিন্তু মামুনির মতো না, মিষ্টি মিষ্টি হাসছে আমাকে দেখে। আরও রাগ উঠছে, মনে হচ্ছে আর সহ্য করতে পারছি না। মামুনি কিছু বলতে যাবে, তখনই মামুনিকে চোখ টিপ দিলাম। মামুনি সেটা বুঝতে পারলো। ছোট মা তখন একটু বেশি হাসছে, ভাগ্য ভালো খুশি নাই। মামুনি তখন বলল, কেমন আছো তারিন? বাহ, নামটা তো সুন্দর, তার সাথে সুন্দরী আছে। কিন্তু এই সুন্দরী মানে সবার মতো ভালো সুন্দরী না, তাদের মাঝে পড়ে। মানে সুন্দরী বললে চলে, আবার কালো তাও না, মানে একটু সুন্দরী। জি আন্টি, ভালো। আপনারা? এই তো আল্লাহর রহমতে ভালো আছি আমরা। না, রহিম চাচা কোথায়? আছে তার রুমে। তা বাসার সবাই কোথায়? মামুনি আমার দিকে তাকিয়ে হেসে বলল, এখানে আছে। এখানে মানে আন্টি? তখন ছোট মা হেসে বলে উঠল, সবাই রুমে আছে। কি যেন মনে করে আমার দিকে তাকালো, তারপর কি যেন ভেবে বলল, ও সরি ড্রাইভার ভাইয়া, আমার মনে নেই আপনি ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছেন। সরি, আমার সত্যি মনে নেই। মামুনি আর ছোট মায়ের দিকে তাকাতে আরো বেশি রাগ উঠছে। এমন করে হাসার কি হলো? বলেন রুম কোথায়, আমি রেখে দিয়ে আসি। না ভাই, সমস্যা নেই, আপনি এখানে রেখে যান, আমি রুমে নিয়ে যাব। ব্যাগটা রেখে চলে যেতে লাগলাম। তার আগে মামুনি বলতে যাবে, তখন চোখের ইশারায় না করলাম বলতে। একটুখানি চলে এসেছি, তখন পেছন থেকে মেয়েটির ডাক দিল। এই যে ড্রাইভার ভাইয়া। আমি দাঁড়িয়ে গেলাম। কি আবার হলো যে দাঁড়াতে বলল? তখন আবার বলল, একটু এদিকে আসেন। আমি চলে গেলাম তার কাছে। দুজন তো হেসে যাচ্ছে তখন থেকেই। অবশ্য যদি মামুনি তখন বলে দিত আমি এবারই ছেলে, তখন এই অ্যাক্টিং করতে হতো না। কিন্তু আমি এই অ্যাক্টিং করছি, দেখি সে কি করে। ভাইয়া, মানে আপনাকে তো বলেছিলাম ব্যাগটা নিয়ে যান, তাহলে 10 টাকা দিব। আল্লাহ তালা বলেছেন শ্রমিকদের পারিশ্রমিক ঘাম শুকানোর আগে দিয়ে দাও, কিন্তু মনে ছিল না, তাই তার জন্য সরি। এই নিন 20 টাকা, চা পান খেয়ে নেবেন। কিন্তু এই অ্যাক্টিং এর জন্য টাকাটা নিতে হবে। আরে ওদিক তাকিয়ে আছেন কেন? তারা কিছু বলবে না, টাকাটা নিন। টাকাটা নিলাম হাতে, চকচক করছে টাকা। মনে হচ্ছে খুব যত্ন করে রেখেছিল। মামুনি আর ছোট মা একটু অবাক হচ্ছে, কিন্তু মামুনি বেশি বোঝা যাচ্ছে, কিন্তু ছোট মা সেরকম না, সে হয়তো বুঝতে পারছে আমি পরে তার উপর কি রিয়াকশন করি। সেটা বুঝতে হয়তো এরকম বেশি অবাক হচ্ছে না ছোট মা, কারণ ছোট মা
আমাকে ভালো করেই চেনেন। আরে তাদের দিকে তাকিয়েছেন কেন? আপনি তো ইচ্ছে করে টাকা নিচ্ছেন না, বরং আমি নিজে ইচ্ছে করে দিচ্ছি, তাই কিছু বলবে না। তারপর মামনি আর ছোট মার দিকে বলল, আন্টি, আসলে ড্রাইভারের কোনো দোষ নাই, আমি ইচ্ছে করে টাকাটা দিচ্ছি, তাই কিছু বলবেন না। আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না। ভাইয়া এখন যান, আর কোনো সমস্যা নেই। আমি চলে যেতে লাগলাম। তখন কে যেন ভাইয়া বলে ডাক দিল। ভাইয়া? ও খুশি ডাকছে, মনে হচ্ছে কেবল সব শেষ করে দিবে। আমি দাঁড়িয়ে পড়লাম, খুশিকে চোখ টিপ দিলাম। চোখের ইশারায় ভাইয়া বলতে না করছি, কিন্তু কে বুঝবে এই ইশারার কথা। ভাইয়া তুই এভাবে চোখ দিয়ে কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়েটি অবাক হয়ে গেল, আমার দিকে তাকালো, আবার খুশির দিকে তাকালো। বাস খেলাম এবার। কাকে কি বলতে লাগলাম? মামনি ভাইয়া এরকম করছে কেন? ভাইয়ের কিছু হয়েছে নাকি? খুশি একথা বলে উঠল। না মানে খুশি। আন্টি, এটা আপনার ছেলে মানে নাসির ভাইয়া? তখন মেয়েটা খুশির কথা শুনে অবাক হয়ে গেল। একবার আমার দিকে তাকায়, আবার খুশি ও মামনিদের দিকে তাকায়। আন্টি, আমি আসলে বুঝতে পারিনি। কেন, কি হয়েছে? কিছু না। আপনি রহিম আঙ্কেলের ভাতিজি না? হ্যাঁ। এখন বোঝো আমি কে আর কি করবে সেই ডিসিশন নাও বেবি। আমাকে কিছু বলতে যাবে, তখন চলে এলাম রুমের দিকে। তারপর সিঁড়ি দিয়ে উঠতে কি যেন বলছিল, কিন্তু শুনতে পেলাম না। রুমে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। বিকেল থেকে যেরকম বক বক শুনে ও বলে যাচ্ছি, এতে খুব খারাপ লাগছে। অতপর রাতের খাবার খাচ্ছি সবাই মিলে। মেয়েটা আমার সামনে বসেছে। সবাই মানে রহিম চাচা আর কাজের মেয়েটা আমাদের সাথে খায় না। ছোটো মা প্রায় বলতো সবাই একসাথে খেতে, কিন্তু তারা দুজন বলে সমস্যা নেই, আপনারাও খেয়ে ওঠেন, আমরা পরে খেয়ে নিব। মামনি আর ছোটো মা এটা পছন্দ করেন না। তারাও তো মানুষ, একসাথে খেতে বসলে কি হবে? কিন্তু রহিম চাচা আর কাজের মেয়েটি খায় না। তারা আমাদেরকে খুব সম্মান ও শ্রদ্ধা করে, তাই হয়তো একসাথে খায় না। সবাই খেতে লাগলাম। অবশ্য মেয়েটা মানে তারিন খেতে চায়নি, বরং মামনি আর ছোটো মার জড়াজড়িতে একসাথে বসে খেতে লাগছে। আমি খাবার খাচ্ছি আর তারিনের দিকে তাকিয়ে আছি, দেখি সে আমার দিকে তাকায় কিনা। কিন্তু তারিনের প্লেটের দিকে মানে খাবারের দিকে দৃষ্টিপাত করে খাচ্ছে, ভয়ে ভয়ে খাবার খাচ্ছে। হয়তো ভাবতেছে কাল মানে প্রতিদিন কি হবে। আমি এতবার বলার পরও ড্রাইভার বলে যাচ্ছিল, একবার তাকাচ্ছে না আমার দিকে। কিছুক্ষণ পর ছোটো মা বলে উঠল, নাদিম, জি ছোটো মা। তুমি আজকে আমার পাশের রুমে ঘুমাবে। কেন ছোটো মা? আজকে তারিন তোমার রুমে শুয়ে থাকবে। কথাটা শুনে তারিন আমার দিকে তাকালো। আন্টি সমস্যা নেই, আমি চাচার রুমে ফ্লোরে ঘুমিয়ে থাকবো। আরে তুমি পাগল নাকি? ফ্লোরে শুয়ে থাকবে কেন? আমি আমাদের বাড়িতে কত ফ্লোরে ঘুমিয়েছি। তখন রহিম চাচা বলে উঠল, সমস্যা নাই, তারিন আমার রুমে শুয়ে থাকবে। তখন ছোটো মা বলে উঠল, তুমি ড্রাইভারের রুমে শুয়ে থাকবে। রহিম, তুমি তোমার রুমে থাকবে। না মানে আন্টি। আরে ভয় পাচ্ছ কেন? নাদিম তোমাকে কিচ্ছু বলবে না। না মানে। আরে সমস্যা নেই, নাদিম কিছু বলবে না। কাল তোমার রুম রহিম দেখিয়ে দিবে, কাল থেকে সেখানে থাকবে। আজ নাদিমের রুমে থাকো। না মানে। আরে না মানে বলছো কেন? সমস্যা নেই, নাদিম কিছু বলবে না, ভয়ের কোনো কারণ নেই। তখন তারিন আর একবার আমার দিকে তাকালো। আমি স্বাভাবিকভাবে বললাম, কেমন ভয়ে মুখটা কেমন করে রেখেছে। খেয়ে রুমে চলে এলাম। কিছুক্ষণ পর ল্যাপটপ নিয়ে রুম থেকে বের হলাম। ছোটোমার পাশের রুমে যাওয়ার সময় ছোটোমার রুমে উকি দিলাম, দেখি তারিন আর ছোটোমা গল্প করছে। আমি আর কিছু বললাম না। ছোটোমা দেখে বুঝতে পেরে বলে উঠল, কিছু বলবে? না ছোটোমা, গুড নাইট। গুড নাইট। চলে এলাম রুমে, অফিসের কাজ করতে লাগলাম। কিছুক্ষণ অফিসের কাজ করে শুয়ে পড়লাম। অনেক খারাপ লাগছে, বিকেল থেকে শুধু বক বক করে যাচ্ছি, ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে। ভাবতে লাগলাম, তার এত কথা বলতে পারে, কেউ বুঝতে পারবে না। সব কিছু ভাবনা বাদ দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। মামনি অবশ্য
ফজরের নামাজ পড়ার জন্য ডেকেছিল, কিন্তু নামাজ পড়তে যাইনি। কেমন জানি নামাজ পড়ি না। আগে মানে ছোট থাকতে নামাজ ঠিকমতো আদায় করতাম, কিন্তু এখন কেমন জানি শয়তানের নানা হয়ে গেছি। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকালাম, দেখি সকাল 6:50 বাজে। ব্রাশ করার জন্য ওয়াশরুমে চলে এলাম, অতপর ফ্রেশ হয়ে রুমের দিকে চলে গেলাম। রুমের দরজার কাছে গিয়ে থেমে গেলাম। তারিন কোরআন শরীফ তেলাওয়াত করছে। বাহ, খুব সুন্দর লাগছে কোরআন শরীফ তেলাওয়াত। তারিন আসলে খুব ভালো মেয়ে। কাল থেকে যতটুকু দেখছি তা বুঝে বলছি। আমি দরজার কাছে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছি। কোরআন শরীফ তেলাওয়াত শুনতে লাগলাম মন দিয়ে। হঠাৎ আর শুনতে পেলাম না কোরআন শরীফ তেলাওয়াত। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7:38 বাজে, মানে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিলাম। মানে 20 মিনিট ধরে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছিলাম। কেমন জানি মনের ভেতর শান্তি এলো, কেমন জানি মনটা ফ্রেশ হয়ে গেল, বুঝতে পারলাম না। হঠাৎ কারোটাকে চমকে উঠলাম। এই যে, এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসেন। আমি তারিনীর দিকে তাকালাম, কেমন জানি একটা ভালো লাগছে, সেটা কি বুঝতে পারছি না। কাল তো এরকম লাগতেছিল না, তার মানে কাল সুন্দরী ছিল না। আজ সেই রকম লাগছে। হয়তো সবার মতো ফর্সা চেহারা না, একটু কালো মানে শ্যামলা, তবুও সব সুন্দরীকে হার মানাবে। কি এমন কাজ করছে যেটা তার চেহারা, তার সৌন্দর্য ফুটে উঠেছে। আবারও তারিন বলল, কি হলো? সমস্যা নেই, ভেতরে আসেন, আমি চলে যাচ্ছি। কি বলবো বুঝতে পারছি না। তখন তারিন আবারও বলল, আরে কালকের জন্য এখনো রাগ করে আছেন? আসলে গ্রামের মানুষ তো, তাই বিশ্বাস করতে পারিনি। আমি তারিনের চোখের দিকে এক পলকহীনভাবে তাকিয়ে আছি। সেটা সে বুঝতে পেরেছে, কিন্তু কিছু বলছে না। সে বুঝতে পারছে না আমি এমন করে তাকানোর কি রহস্য। তখন তারিন আবারও বলল, আপনি ভেতরে আসেন, আমি চলে যাচ্ছি। আরে সেরকম কিছু হয়নি। আচ্ছা, আপনার কি কোরআন শরীফ তেলাওয়াত করা শেষ? তারিন মিষ্টি একটা হাসি দিয়ে বলল, কেন? আপনি কি আমার কোরআন শরীফ তেলাওয়াত শুনেছিলেন? না মানে হ্যাঁ, শুনতেছিলাম। ও, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না? না মানে আমি পারি না। কেন? আপনাদের এখানে হুজুর বা মত্তব বা মাদ্রাসা নাই? মাদ্রাসা ছিল, কিন্তু ভালো লাগেনি পড়তে, তাই আব্বু জোর করেনি, আর আমিও পড়িনি। ও, সমস্যা নেই, শিখে নেবেন। এখন আর এই বয়সে ইম্পসিবল, আমাকে দিয়ে হবে না। আরে এই বয়সে মানে? আপনি জানেন না যে শিক্ষার কোনো শেষ নাই আর শেখার কোনো বয়স নেই? যে কেউ যে কোনো বয়সে শিক্ষা নিতে পারে, সে ছোট বয়সে হোক বা যুবক হোক বা বয়স্ক মানুষ হোক। তার যদি ইচ্ছে থাকে তাহলে শিখতে পারবে, তেমনি আপনারও ইচ্ছা হয় তাহলে শিখতে পারবেন। আর প্রত্যেক মুসলমানের উচিত কোরআন শরীফ শিক্ষা করা, আল্লাহর হুকুম সঠিক মতো পালন করা, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলা, তাহলে সে জান্নাতে যাবে। তেমনি আপনারও কোরআন শিক্ষা করা জরুরি। তারিনের কথাটা মন দিয়ে শুনছিলাম। বাহ, অনেক সুন্দর করে কথা বলে তো। আসলে তারিন তো ঠিকই বলেছে। ইনশাআল্লাহ চেষ্টা করব। শুধু চেষ্টা করলে হবে না, যেরকম অফিসের কাজকর্ম করছেন সেরকমভাবে এটাকে পরিশ্রম করতে হবে। ঠিক আছে, দেখা যাক। আল্লাহ আপনাকে কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আমি তার দিকে তাকিয়ে আছি, সে তো খুব ভালো। তখন তারিন আবার বলল, কেউ যদি ভালো কিছু বা দোয়া করে তাহলে আমিন বলতে হয়। যেরকম আমি বললাম সেরকম ভাবে কেউ বললে আমিন বলবেন। আমিন বলে কি হয়? আরে আপনি এটাও জানতেন না? আমিন বললে আল্লাহ কবুল করেন। মানে আমিন মানে আল্লাহর কাছে কবুল করেন এরকম বলা। ও ও, আপনার সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে, রান্না করতে হবে। মানে আপনি রান্না করবেন কেন? কাজের মেয়ে তো আছে। আরে আমি কাজের মেয়ের মতো সব কাজ করতে পারি, তাই বলে দিছি একটা কাজের মেয়ের দরকার ছিল, তাকে লাগবে না। আমি কাজের মেয়ের সব কাজ করে দেব, বলতে পারেন কাজের মেয়ে। আপনি কাজের মেয়ের কাজ করবেন? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি এ বাসায় এসেছি থাকবো, তাতে অনেক খরচ হবে। এতে কাজের মেয়ের মতো কাজ করলে কিছুটা খরচ কমে যাবে। আপনাকে তো ছোট মা কাজ করতে দিবে না। আরে সমস্যা নেই, আন্টিকে বলেছি, সে প্রথমে না করেছিল, কিন্তু আমি বলাতে বলেছিল তুমি এখানে থেকে পড়াশোনা করবে, তাছাড়া এগুলি করার জন্য কাজের মেয়ে আসবে কাল থেকে। তখন আমি বললাম সমস্যা নেই,
আমি সব করতে পারি। সো আমার জোরাজুরিতে না করে দেয় কাজের মেয়েকে। ও ওহ, মনে নেই, আপনার অফিস 10টার দিকে, আর আমি কথা বলেই যাচ্ছি। আচ্ছা, পরে কথা হবে। বলে চলে গেল। আমি তার রুমে চলে যাওয়া দেখছি। মেয়েটা অনেক জ্ঞানী, কিভাবে সব কথা গুছিয়ে বলল। আমি রুমের ভেতর চলে গেলাম। রুমে এসে অবাক হলাম, এটা কি আমার রুম নাকি অন্য রুমে ভুল করে চলে এসেছি। সবচাইতে বেশি অবাক হলাম বিছানা দেখে। কাল রাতে যেরকম করে রেখে দিয়েছি সেরকমভাবে গোছানো। তাহলে কি বিছানা বাঁধে সব কিছু গুছিয়ে রাখছে? বাহ, অসাধারণ এক ঘর বানিয়েছে। তাহলে সে কি বিছানা না শুয়ে ফ্লোরে শুয়েছিল? সেরকমভাবে তো শুয়েছিল না। ফ্লোরে তো কিছু বিছানো নেই যে তার ওপর শুয়ে থাকবে। তাহলে সারা রাত কী করছে? নাকি সারা রাত আমারটা ঘুষিয়েছে? পিছনের দিকে তাকাতেই বুঝতে পারলাম সবাই ঘুমিয়েছিল। বালিশটা দেখে বোঝা যাচ্ছে। যাক, সে কথা, এখন অফিসের কিছু কাজ করা যাক। আরে ল্যাপটপ তো আনি নেই। অতপর সেই রুম থেকে ল্যাপটপ নিয়ে এলাম। তারপর অফিসের কাজ মন দিয়ে করতে থাকলাম। কিছুক্ষণ অফিসের কাজ শেষ করে শুয়ে পড়লাম। তখন ফোনটা ভাইব্রেটের শব্দে ফোনটা বুনবুন করে উঠল। তখন ফোনের দিকে তাকাতে অবাক হলাম। হঠাৎ অনেক দিন পর ফোন দিচ্ছে। আমি কলটা ধরতে যাব, তখন কলটা কেটে গেল। তখন আবার আসাদুজ্জামান রাজ নামে ফোনের স্ক্রিনটা ভেসে উঠল। তখন ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো ভাইয়া। তাহলে চিনতে পেরেছো? আরে কেন চিনতে পারবো না, বলেন তো ভাইয়া। যে বড় ভাইয়া আমাদেরকে সবসময় কলেজের সব কাজ করে দিয়েছে এবং কি কেন কিছু দরকার হলে সেটা সলভ করে দিছে, তাকে কিভাবে ভুলে যাব বলেন তো? নাদিম, তুমি এখন ভালো কথা বলতে পারো। জি ভাইয়া, অনেক পাল্টে গেছি। আচ্ছা, অফিসে খবর কি তোমার? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। আপনার? আল্লাহর রহমতে ভালো। তা তোমার গল্পের খবর কি? নাদিম আইডি কোথায়? এখন তো গল্প পাই না। না মানে ভাইয়া, এখন ব্যস্ত মানুষ, তাই সময় হয় না, তাই লেখালেখি কাজটা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, পরে কথা হবে। তোমার ভাবি ডাকছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোনটা কেটে দিলাম। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো কলেজের বড় ভাই, সব কাজে সাহায্য করত। অনেকদিন বাদে কথা বলল, খুব ভালো মানুষ তিনি। থাক সেসব কথা, খাবার খেতে রাখছে, খেতে যাই। একটু পর চলে এলাম খাবার টেবিলে। সবাই বসে আছে, একসাথে খাবে, আমার জন্য অপেক্ষা করতেছিল। খাবার খেতে লাগলাম। একটুখানি খাবার মুখে দিয়ে বুঝতে পারলাম খাবারের মজা। অনেক সুস্বাদু হয়েছে খাবারটা। সবাই খেয়ে একই কথা, খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। ছোট মা বলে উঠল, তারিন, তুই এত ভালো রান্না করতে পারিস? না, সত্যি খুব মানে জানি সুস্বাদু না হয়েছে তারিন। সুস্বাদু হয়েছে কিনা। এসব রান্না আম্মু শিখিয়েছে। আঙ্কেল তখন বলে উঠল, নামের সাথে কাজকর্ম ঠিকঠাক। দেখা লাগবে না, রহিমের ভাতিজি। সত্যি মামনি, খাবারটা অসাধারণ সুস্বাদু হয়েছে। আম্মু, খাবারগুলি ফ্রিজে রেখে দাও, প্রতিদিন খাবো। সবাই হেসে দিল। তারিনের দিকে তাকালাম, মিষ্টি হাসছে। সকালের খাবারটা খেয়ে রুমে এলাম। এখন অফিসের জন্য রেডি হচ্ছি। তারপর অফিসে চলে গেলাম। সন্ধ্যায় বাসায় এসে রেস্ট নিলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। আজ আর অন্য রুমে না, আজ আমার রুমে শুয়ে পড়লাম। তারিনের রুম পরিষ্কার করে নিয়েছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে অফিসে যাই। আবার সন্ধ্যায় বাসায় চলে আসি। প্রতিদিন সুস্বাদু খাবার খেতে খুব ভালো লাগে। এভাবে কেটে গেল 4টি দিন। আজ সকালে খাবারের টেবিলে বসে খাবার খাচ্ছি। তখন ছোট মা বলে উঠল, নাদিম, জি ছোট মা। আজ তারিনকে অফিসে যেতে কলেজে নামিয়ে দিও। ঠিক আছে। তারিন, তুমি রেডি হয়ে থেকো, নাদিম তোমাকে নামিয়ে দিয়ে যাবে কলেজে। আজ প্রথম দিন, প্রথম কলেজ, একটু সেজে গুজে যেও। জি আন্টি। তাড়াতাড়ি করে খেয়ে রেডি হয়ে নাও। সকালের খাবার খেয়ে রুমে চলে এলাম। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। একটু পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা 15 বাজে। পরিপাটি হয়ে রুম থেকে বের হয়ে এলাম। সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। তখন মামনি পেছনে থেকে ডেকে উঠল। নাদিম, আমি পিছনে ঘুরে তাকালাম। জি মামনি। একটু আমার রুমে তো। আচ্ছি। মামনি রুমে চলে গেল। পিছনে পিছনে আমিও চলে গেলাম। কি জন্য মামনি তার রুমে যেতে বলল? নাকি কিছু দিবে আমাকে?
না তো, কিছু দেবার মতো কিছু নাই। আমি রুমে গিয়ে মামুনিকে বললাম, মামুনি, কেন রুমে এলাম? আমার দিকে একবার তাকালো, তারপর কি যেন ভেবে ড্রয়ারে কি যেন খুঁজতে লাগলো। হঠাৎ কি খুঁজতেছে মামুনি বুঝতে পারছি না। কি হতে পারে সেটা? ঘড়ির দিকে দেখলাম 9টা 22 বাজে। কলেজে যেতে প্রায় 25 থেকে 30 মিনিট লাগবে, আর অফিস যেতে তো অনেক দেরি হবে। একটু পর খেয়াল করলাম একটা পায়েল বের করে আমার দিকে দিয়ে বলল, নাদিম এটা জুয়েলারির দোকানে দিয়ে যাবি। কেন মামুনি? জুয়েলারির দোকানে গিয়ে কি করে? গহনা কিছু মেয়েদের সামগ্রী বানায়। আমি ফোনে কথা বলেছি, শুধু তুই এটা দিয়ে আসবি। এখন যেতে দিয়ে যাব? এখন যেতে দিয়ে যাব? এখন তো কলেজের দিকে গেলে এমনি দেরি হবে, তারপর আবার ব্যাক করে এসে সেখানে দিতে হবে। আরে গাধা, বলেছি আমি যে যাওয়ার সময় দিয়ে যাবি। তাহলে বাসি ফেরার সময় মনে করিয়ে দিয়ে আসবি। আপনি তো সোনমাকে নিয়ে যেতে পারেন। গেলে তোরে বলতাম? না, তাহলে? কিন্তু আমার যে মনে থাকে না, বিড়বিড়িয়ে বললাম। কিছু বললি? কই না তো। এই নে। আমি পায়েলটা নিয়ে মামুনির রুম থেকে চলে এলাম। নিচে আসতে দেখে টাসকি খেলাম। এটা কে? তারিন নাকি অন্য কেউ? এত সুন্দরী লাগছে কেন? যতটুকু সুন্দরী তার চেয়ে বেশি সুন্দরী লাগছে। এত মেকআপ কেন নেয় মেয়ে মানুষ, বুঝতে পারি না। তবুও সুন্দরী লাগছে তারিনকে। চুলগুলি দেখা যাচ্ছে না, হিজাব দিয়ে ঢাকা। চোখে কাজল নিয়েছে, মুখে হালকা মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক নিয়েছে। না না, হালকা বলে ভুল হবে, গাঢ় করে ঠোঁটে লিপস্টিক নিয়েছে। আর একটা জামা পরেছে, সেটার নাম জানি না, তাই বলতে পারছি না, কারণ মেয়েদের পোশাকের ওপর এত পারদর্শী না, তাই বলতে কষ্ট হচ্ছে। কিন্তু মনে হচ্ছে লেগিস পোশাক পরেছে, পায়ে একজোড়া চটি পরেছে ম্যাচিং করে। বাহ, সব মিলিয়ে একদম পেতনির মতো লাগছে। আরে আরে, পেতনি বললে ভুল হবে, অসাধারণ সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো এক অপসরী, হয়তো শ্যামলা হতে পারে, কিন্তু এখন কেউ বলতে পারবে না মেয়েটা কালো। সবাইকে বলতে হবে একটা সুন্দরী কোনো একটা মেয়ে। তার দিকে তাকিয়ে আছি, সেটা কেবল লক্ষ্য করলো। আমি চোখটা তার দিক থেকে সরিয়ে নিলাম। আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমি তারিণীর দিকে আর চোখে তাকিয়ে দেখলাম, তারপর বললাম, এখন চলেন। আমার দিকে হাবলার মতো তাকালো। আরে, আমি কি বলেছি যে এভাবে তাকাতে হবে? আচ্ছা চলেন। বাসা থেকে বের হয়ে গাড়ির কাছে এলাম। গাড়ির ভেতর বসে আছি, গাড়ি স্টার্ট দিচ্ছি না, কারণ আমার একটা বদ অভ্যাস আছে, সেটা একটু পরে বুঝতে পারবেন। আমি তার দিকে আর একবার তাকালাম। আমার পাশে বসে আছে, মানে গাড়ির সামনের সিটে। আমার তাকানো দেখে একটু লজ্জা করছে, কারণ এরকম একটা ছেলে তার দিকে বারে বারে তার দিকে তাকাচ্ছে। বিষয়টা সে বুঝতে পারছে, হয়তো নেগেটিভ ভাবছে আমার তাকানো দেখে, কিন্তু বিষয়টা সেটা না। আমি সামনের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, লিপস্টিক কি আছে আপনার কাছে? আমার কথাটা শুনে আমার দিকে কেমন করে তাকালো। সে বোঝার চেষ্টা করছে হঠাৎ এই কথা বলছি কেন। একটু হেসে বলে উঠল, কেন, আপনি কি নেবেন নাকি? আমি একটু হেসে বললাম, আপনার ঠোঁটে কম হয়েছে, তাই যদি আরেকটু। কথাটা পুরো বললাম না, কথাটা বলে সামনের দিকে তাকালাম। তার দিকে আর চোখে তাকিয়ে দেখলাম রাগে ফুলতে থাকে। গ্লাসটা তার দিকে বাঁকা করে তার ঠোঁটে লিপস্টিক দেখছে। আমি তো মনে মনে খুব হাসছি, কারণ এটাতে আমি খুব মজা পাই। কলেজে 2টা মেয়ের থাপ্পড় খেয়েছি এই কথাটা বলে। আরও অনেক মেয়েকে বলেছি, কিন্তু তারা মারতে সাহস পায়নি, কারণ এই 2 মেয়ে সে ঘরের মেয়ে না, বরং তারা হলো একজন মন্ত্রীর মেয়ে ছিল, আর একটা এলাকার মাস্তানের, মানে এলাকার বড় ভাইয়ের বোন ছিল। সেদিন যে ফোন দিয়েছিল তার বোনকে, পরে প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু মন্ত্রীর মেয়েকে পারিনি সেরকমভাবে প্রতিশোধ নিতে। এই বড় ভাইয়ের বোনকে তো কান ধরে দাঁড়িয়ে রেখেছিলাম 2 মিনিট 25 সেকেন্ড। হা হা হা, সে কি মজা! আমি গাড়ি চালাতে লাগলাম, রেগে ফুলে আসে, গোলগাল চেহারা কেমন জানি দেখাচ্ছে। আমি টিস্যু বের করে তার দিকে বাম হাত দিয়ে এগিয়ে দিলাম। আমি যে টিস্যু এগিয়ে দিলাম সেটা লক্ষ্য নেই, কারণ মুখটা কালো করে অন্যদিকে তাকিয়ে আছে। এই টিস্যু পেপারটা নিন, আর ঠোঁটের লিপস্টিকটা মুছে ফেলুন।
আরে কথা বলছে না কেন? খুব রেগে আছে তারিন। কি হলো, এটা নিন। হাত থেকে ধপ করে নিল। এত রাগ? তাহলে তো আরো বেশি দুষ্টুমি করা যাবে। কি হলো, মুছে ফেলেন। আমার সহ্য হচ্ছে না। চোখের পানি মুছে ফেললো। আরে মেয়েটা কান্না করছে, বুঝতে পারিনি এটা বলাতে কান্না করবে। সরি। কি হলো, কথা বলছে না কেন? গাড়িটা রাস্তার একপাশে ধপ করে ব্রেক করলাম। একদম ব্রেক করাতে একটু ভয় পেয়ে গেল। আমার দিকে তাকালো। আমি তো আগে থেকে রেগে আছি। আপনি এখানে গাড়ি ব্রেক করেছেন কেন? আমি রাগী লোক নিয়ে তার দিকে আবার তাকালাম। তারিন কিছুটা ভয় পেয়ে গেছে। কি হলো, কেন ব্রেক করলেন? আমি কিছু না বলে আবার গাড়ি চালাতে লাগলাম। আমি আর কিছু বলিনি। এমনিতে তো কালো মেয়ে, তার উপর আবার ভাব নেই। আপনার মতো অনেক মেয়ে আছে যে প্রেমের অফার দিছে, তাদেরকে কোনো পাত্তা দেয়নি। আর ইনি তো হলো কালো মেয়ে। ধ্যাত, কলেজের কাছাকাছি এসে আবার আর একটা টিস্যু বের করে দিলাম। টিস্যুটা নিয়ে ঠোঁটের লিপস্টিকটা মুছে ফেললো। বাহ, সুন্দর লাগছে এখন, কারণ ঠোঁটের লিপস্টিকটাও ঠোঁটের সাথে মিশে যাচ্ছে। তারপর গাড়িটা কলেজের ভেতর গিয়ে থামালাম। চোখের কাজলটা একটু ভিজে কেমন দেখাচ্ছে। এই নিন, এটা দিয়ে চোখের নিচে মুছে ফেলেন। আমার দিকে তাকালো। সে একটু বুঝতে চেষ্টা করছে। টিস্যুটা নিয়ে চোখের নিচে মুছে ফেললো। তারপর গাড়ি থেকে নেমে পড়লো। বুঝতে পারলাম না। আমিও গাড়ি থেকে নেমে পড়লাম। আমি তারিনের কাছে চলে এলাম। দাঁড়িয়ে গেলেন যে? আমি তো ভালো করে চিনি না কোন ডিপার্টমেন্ট কোথায়। আসলে তো ঠিক সে তো জানে না কোন ডিপার্টমেন্ট কোথায়। মামুনি প্রিন্সিপালের সাথে কথা বলেছে সব, তাই কোনো প্রবলেম নাই। আসেন, আমি নিয়ে যাচ্ছি। তারিন আমার পিছু পিছু আসছে। আমি ফোনটা বের করে খুশিকে ফোন দিলাম। হ্যালো ভাইয়া। খুশি, তোর বান্ধবীর বৃষ্টির ফোন নাম্বারটা দে তো। কেন ভাইয়া? তারিন একা একা কোথাও চেনে না, তাই তোর বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দেই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, বৃষ্টির নাম্বারটা দিচ্ছি, ফোন দে। 017। ঠিক আছে, বাই। বাই। আমি বৃষ্টিকে ফোন দিলাম। হ্যালো। তুমি কি বৃষ্টি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি খুশির ভাইয়া। ও ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি? ভালো। হঠাৎ আমাকে ফোন করলেন ভাইয়া, কোনো কিছু হয়েছে? না, কিছু হয়নি, তোমাদের কলেজে এসেছি। কলেজে কেন ভাইয়া? বলছি পরে, বলো তুমি কোথায়? এই তো আড্ডা দিচ্ছি বসে। কোথায়? দেখুন, পাম্প গাছের নিচে। ঠিক আছে, আমি আসছি। ওকে ভাইয়া। ফোনটা কেটে পাম গাছের কাছে চলে যাচ্ছি, তখন তারিন বলে উঠল, কাকে ফোন দিয়েছিলেন? আপনার সেমিয়ার। ও, চলে এলাম বৃষ্টিদের ফ্রেন্ড সার্কেলের আড্ডাখানায়। তাদেরকে চিনতে কোনো অসুবিধা নেই, কারণ খুশির সাথে বাসায় এসেছিল। ভাইয়া, খুশি আজ আসলো না যে? ও একটু ছোট মার সাথে কোথায় যাবে, তাই আজ আসেনি। ও। বৃষ্টি, উনি হলেন তারিন, মানে মোসাম্মদ মেহজাবিন রহমান তারিন, তোমাদের সিনিয়র। নতুন আজ জয়েন করেছে কলেজে। তোমরা খুশিকে যেরকম ভাবো সেরকম তারিনকে। জি ভাইয়া। তারিনকে বললাম, তারিন ও হচ্ছে বৃষ্টি, মানে খুশির বান্ধবী, আর এখানে সবাই খুশির বান্ধবী। জি। বৃষ্টিকে বললাম, তাহলে আমি আজ আসি, আজ লেট হয়ে গেল। ঠিক আছে ভাইয়া। হুম। ভাইয়া, কিছু বলবে? তারিন আপনার কি হয়? খুশির কাছ থেকে জেনে নিও। ঠিক আছে। বাই। বাই। সেখান থেকে চলে আসতে লাগলাম। তখন তারিন বলে উঠল। এই যে। আমি আবার তারিনের কাছে গেলাম। তারিন আমার দিকে আসতে লাগলো। কিছু হয়েছে? না, মানে আজ ভালো লাগছে না। মানে? আমি আজ ক্লাস করব না। পাগল নাকি আপনি? আর আপনাকে বাসে পৌঁছে দিতে আমার সময় নেই। ঠিক আছে। চলে যেতে লাগলো। তখন ডাক দিলাম, তারিন। আমার দিকে ঘুরে তাকালো, তারপর বলল, কিছু বলবেন? হ্যাঁ। আচ্ছা বলেন। যদি তারা আপনার সম্পর্কে জানতে চায়, মানে কি হই, তাহলে বলবেন আমি আপনার মামাতো ভাই। কেন? কেন সেটা জানতে হবে না, যেটা বললাম সেটা বলবে। ঠিক আছে। এখন যান। তারিন চলে গেল।
আমিও অফিসের দিকে চলে গেলাম। জানি কোনো সমস্যা হবে না, বৃষ্টিরা অনেক ভালো, তাই কোনো সমস্যা হবে না। অতপর অফিসে চলে এলাম। আজ একটু দেরি হয়েছে, সমস্যা নেই, আব্বু আর আঙ্কেল আছে অফিসে, তাই কোনো সমস্যা নেই। অফিসে কাজ করার সময় হঠাৎ মনে হলো ঋতুর কথা। তারিনের সাথে কথা বলার সময় ঋতু বলেছিল এটা মনে হয় ভাইয়ার গার্লফ্রেন্ড হবে। আসলে সবাই বলবে গার্লফ্রেন্ড হয়, আসল কি সেটা জানতে পারবে না। সারাদিন অফিসের কাজ শেষ করে বাসার দিকে রওনা দিলাম। আব্বু আর আঙ্কেল তাদের গাড়িতে গেছে। আসার সময় জুয়েলারি দোকানে পায়েলটা দিয়ে আসলাম। মামুনি সব কিছু ফোনে বলে দিয়েছে, তাই আর কিছু বলা লাগলো না। জুয়েলারি দোকান থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিলাম। রাতের খাবার খেয়ে ছাদে চলে এসেছি। আজ আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে। কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে তারা দেখছি। কেমন জানি মনটা আজ খুব ভালো হয়ে আছে। একটু ছাদের কোণে গিয়ে দাঁড়ালাম। একটু পর পিছনে কারো শব্দ পেলাম। তখন পিছনে ফিরে তাকিয়ে দেখি তারিন। হঠাৎ করে তারিন ছাদে কেন? নাকি তারিনের রূপ ধরে ভূত এসেছে? শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। আমি তারিনের পায়ের দিকে তাকালাম। না, এটা তারিন, পেতনি না। কিছু বলবে নাকি যে এখানে এসেছে? তারিনের কথায় চমকে উঠলাম। কি দেখলেন অমন করে? আমি তার কণ্ঠ ভালো করে শুনি। না, এটা ভূতের বা পেতনি না, বরং মানুষের কণ্ঠ না তো। কি হলো, কথা বলছেন না যে? না মানে এমনি। আচ্ছা, আপনি এমন কেন? কেমন? আমি যেরকম শুনেছিলাম সেরকম তো কিছুই দেখছি না। ও এটা আসলে কি জানেন, মানুষ মাঝে মাঝে রূপ পাল্টিয়ে যায়, কোনো পরিবর্তন হয়ে যায়। বুঝলাম না আপনার কথা। ও কিছু না। আচ্ছা, কলেজের প্রথম দিন কেমন কাটলো? অনেক অনেক ভালো লেগেছে। জানেন, বৃষ্টি না খুব ভালো। তারিনের কথা বলা দেখে খুব ভালো লেগেছে। বৃষ্টিরা খুব ভালো। মনে করেছিলাম তারা কি আমার সাথে কথা বলবে, কিন্তু পরে দেখি সেটা ভুল। আমার সাথে সবাই কথা বলে, আর সব ডিপার্টমেন্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। তারপর ক্লাস করলাম সবাই। ও, আমি তারিনের মুখের দিকে তাকিয়ে আছি। সে কেমন করে যেন কথা বলে, সেটা দেখতে ভালো লাগে। সেই স্টেশন থেকে লক্ষ্য করে আসছি। আর একটা কেমিস্ট্রির স্যার আছে, সুন্দর স্যার, অনেক সুন্দর করে বুঝিয়েছে। সে স্যারের নাম অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন। আপনি কেমন করে জানলেন? সে আমার আব্বুর বন্ধু হয়। ও, যদি কোনো সমস্যা হয় তাহলে সোজা তার কাছে গিয়ে আব্বুর কথা বললে সে তার সমস্যার সমাধান করে দিবে। আচ্ছা। কি করবেন এখন? ও সরি, আপনার ছোট মা ডেকেছে, সেই জন্য এসেছি। আমার মনে ছিল না, কথা বলতে বলতে সেটা ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, চলেন। চলেন। সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছি, তখন তারিন পাটা ব্যথা পেল বলে বলে উঠল। ও মা! কি হয়েছে? মুখটা কেমন হয়ে গেছে, বোঝা যাচ্ছে প্রচণ্ড লেগেছে পায়ে। কি হলো, খুব লেগে গেছে নাকি? আমার দিকে একবার তাকিয়ে আবার পা ধরে আছে। চোখের কোণে পানি জমে গেছে। বুঝতে পারলাম প্রচণ্ড লেগে গেছে। দেখি দেখি, আমাকে দেখতে দিন। মুখটা গোমরা করে চেয়ে আছে, মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। হাসি ভরা মুখটা মেঘে ঢেকে গেছে। হাতটা সরান, আমি পাটা দেখি। আমি হাত দিয়ে পাটা ধরলাম। পা লাল হয়ে আছে। আমি আস্তে করে পাটা একটু ধরে মালিশ করিয়ে দিলাম। ও মা, ব্যথা, খুব ব্যথা করছে। প্লিজ পাটা ধরবেন না, খুব ব্যথা লেগেছে। আরে সেরে যাবে, চলেন। আমার দিকে কেমন করে তাকালো, চোখের কোণে পানি ভরা, মনে হচ্ছে এখনই বৃষ্টি হতে পারে। আমি আবার বললাম, হাতটা দিন। তারিন হাতটা এগিয়ে দিল। আমি হাতটা ধরে উঠালাম। সোজা হয়ে দাঁড়াতে কান্না করে দিল। বুঝতে বাকি রইল না যে সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। আমি কি করব বুঝতে পারছি না। কোলে করে রুমে দিয়ে আসবো নাকি? যদি কেউ দেখে ফেলে তাহলে তখন কি মনে করবে? আর সে তো হেঁটে যেতে পারবে না। ধ্যাত, এত কিছু ভাবলে চলে? আমি তো ইচ্ছে করে তাকে কোলে নিচ্ছি না। আর ফ্যামিলির সবাই আমাকে ভালো করে চেনেন, কিন্তু তবুও যদি একবার সন্দেহ করে তো শেষ। কি ভাবছেন? চলেন, আমি একা হেঁটে যেতে পারবো না। কি বলি এখন তারিনকে? সে তো যেতে পারবে তো একা। আচ্ছা চলেন। নিচের সিঁড়িতে নামতে কেঁদে উঠল। উফ! বলে বসে গেল পা ধরে।
বুঝতে পারলাম তার প্রচণ্ড লেগেছে। কিছু আর না ভেবে বলে দিলাম, যদি কিছু না মনে করেন হাতটা ধরেন। কথাটা শুনে রেগে গেল, বুঝতে পারছি মুখের চেহারা দেখে। কি হলো, হাতটা ধরেন। আমার হাতটা তারিন ধরলো। আমি আস্তে করে তাকে ধরিয়ে উঠিয়ে তারপর কোলে তুলে নিলাম। হয়তো এটা আমার ঠিক হয়নি, কিন্তু সে তো হাঁটতে পারছে না, আর তাকে ফেলে আসা এটা খুব খারাপ দেখায়। তাই সব কিছু চিন্তা করে কাজটা করলাম। হয় সে খারাপ ভাবুক, এতে কিছু করার নেই। আমার তো কোনো বদমতলব নেই যে আমি সেজন্য কাজটা করছি। তারিনকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে তারিনের দিকে তাকালাম। আমার দিকে কেমন চোখে তাকিয়ে আছে, চোখের কোণে পানি জমে আছে তারিনের। সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম, দাঁড়িয়ে পড়লাম তাকে কোলে নিয়ে। ভাবছি তাকে নামিয়ে দেব নাকি দেব না, যদি কেউ দেখে ফেলে। আমার এরকম দেখে তারিন বলল, আমাকে নামিয়ে দিন, আমি হেঁটে যেতে পারবো। কথাটা শুনে বুঝতে পারলাম আমার চিন্তা করে দেখে বুঝতে পেরেছে। কি হলো, নামিয়ে দিন। আমি তারিনকে নামিয়ে দিলাম। তারিন যেতে লাগলো, তখন বলে উঠল, ওহ, ব্যথা আছে এখনো? না। আমি কি ধরে আপনার রুমে এগিয়ে দিয়ে আসতে পারি? না, ঠিক আছে, আমি একা যেতে পারবো। আরে চলেন তো, একা যেতে পারবেন না আমি জানি। আমি হাতটা ধরে তারিনকে তারিনের রুমের দিকে নিয়ে যাচ্ছি। তারিন ন্যাংড়াতে ন্যাংড়াতে হাঁটতে লাগলো। তারিনকে বিছানায় শুয়ে দিলাম, তারপর চাদর গায়ে দিয়ে দিলাম। এখন ঘুমিয়ে পড়েন, আমি মামুনিকে মেডিসিন দিয়ে পাঠিয়ে দিচ্ছি। না থাক, এমনিতে ঠিক হয়ে যাবে। আরে আপনি পাগল নাকি? এমনিতে কি সেরে যায়? এরকম কত হয়েছে, আর এমনিতে সেরে গেছে। এত কথা বেশি পছন্দ করি না। আমি মামুনিকে মেডিসিন দিয়ে পাঠিয়ে দিচ্ছি। গুড নাইট। আমি তারিনের রুম থেকে বের হয়ে মামুনির রুমের দিকে চলে গেলাম। মামুনির রুমে গিয়ে দেখি মামুনি বিছানায় শুয়ে আছে, আর আব্বু ল্যাপটপে অফিসের কাজ করছে মনে হচ্ছে। আমি গিয়ে মামুনির কাছে গিয়ে বসে পড়লাম। মামুনি। কিছু বলবি তুই? হ্যাঁ। কি বলবি বল। না মানে বলতে চাইছিলাম যে তারিনকে পছন্দ হয়েছে নাকি আবার কোনো ঝামেলা ফেলেছে? আব্বুর দিকে তাকালাম, ল্যাপটপের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে আমাদের দিকে তাকালো। তুমি না দেখ, তারিনকে পছন্দ মানে একদম বেশি বলবে না। আচ্ছা কি হয়েছে বল। তারিনের পাটা মচকে গেছে। কিভাবে? আমাকে ছোট মা ডেকেছিল, তখন ছাদে ঢাকতে যাই, আর আসার সময় সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় তখন পাটা মচকে গেছে। তাই ওই ক্রিম মেডিসিন নিয়ে পায়ে দিয়ে দেন। ঠিক আছে। মামুনি ড্রয়ারের ভেতর থেকে মেডিসিন নিয়ে রুম হতে বের হলাম। তারপর মামুনি তারিনের রুমের দিকে গেল, আর আমি ছোট মার রুমে চলে এলাম। ছোট মার রুমে এসে বললাম, ছোট মা, আমাকে ডেকেছেন? এত দেরি কেন হলো? শরীর খারাপ নাকি? দেখি, এদিকে আয় তো। ছোট মা আমার কাছে এসে কপালে হাত দিয়ে দেখে, জ্বর তো নেই, কিন্তু এত দেরি করে এলি কেন? মানে তারিন আমাকে ডাকতে ছাদে চলে যায়, তখন আসার সময় তারিনের পা ফসকে পাটা মচকে যায়। তারিন এখন কোথায়? রুমে শুয়ে দিয়ে এসেছি, অবশ্য মামনিকে মেডিসিন দিয়ে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা তুমি রুমে যাও, আমি তারিনের রুমে যাচ্ছি। আপনি যে ডেকেছিলেন? মেডিসিন আনার জন্য ডেকেছিলাম। আচ্ছা, আমি এনে দিচ্ছি। তোমার ছোট আব্বু আনতে গেছে। ঠিক আছে। চলে এলাম ছোটমার রুম থেকে, আমার রুমে শুয়ে পড়লাম। ভাবতে লাগলাম মেয়েটা মনে হয় খুব ব্যথা পেয়েছে। আমার কিছু করার নেই, মেয়েটার জন্য পাগল, কারণ খুব শ্রদ্ধা করে সবাইকে। হয়তো এ বাড়ির কাজের মেয়ের মতো মনে করে, কিন্তু বাড়ির সবাই এ বাড়ির সদস্য মনে করে। ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। সবাই টেবিলে বসে খাবার খাচ্ছি, তখন ছোট মা বলল, তারিন এখন কেমন লাগছে? জি আন্টি, ভালো। ব্যথা করছে কি এখন? না, এখন ব্যথা করছে না। খুশির সাথে আজ কলেজে যাবে? জি। নাদিম, জি ছোট মা। ওদেরকে নামিয়ে দিও কলেজে। জি ঠিক আছে। এখন খাবার খেয়ে নাও। খাবার খেয়ে রুমে চলে এলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর অফিসের জন্য রেডি হচ্ছি। রুম থেকে বের হয়ে নিচে এসে অপেক্ষা করছি। এদিকে মহারানীদের জন্য অপেক্ষা করছি, এখনও রেডি হয়ে বের হয়নি। আজ থেকে প্রতিদিন একটা কাজ পেলাম মনে হয়। প্রতিদিন অফিসে যাওয়ার সময় কলেজে নামিয়ে দিয়ে যেতে হবে। একটু পর দুই মহারানী চলে এলো, তারপর চলে এলাম গাড়ির কাছে। গাড়িতে উঠে সোজা কলেজের দিকে চলে গেলাম। আজ ভালো করে দেখি নেই, কারণ তারিনের সাথে খুশি আছে,
যদি একটু টের পায় সো সবাইকে বলে দেবে, তাই আর সাহস করে ভালো করে দেখার সুযোগ নেই। কিন্তু নো প্রবলেম, বসে দুজনে গল্প করছে। আমি গ্লাসটা তারিনকে যেন দেখা যায় সেরকম করে বাঁকা করে দিলাম। কি সুন্দর করে হেসে কথা বলছে। গাড়ি চালাচ্ছি আর মাঝে মাঝে গ্লাসের দিকে তাকাচ্ছি। প্রায় আধ ঘন্টা পর পৌঁছে গেলাম। দুজনকে নামিয়ে দিয়ে সোজা অফিসের দিকে যাচ্ছি। ও আপনাদেরকে তো একটা কথা বলিনি, খুশি ইন্টারমিডিয়েটে পড়ে, খুশি হিসাব বিজ্ঞান বিভাগে পড়ে, তারিনের মতো গুড স্টুডেন্ট। তাই একই কলেজে, সো তাই দুজনকে একসাথে কলেজে যেতে হবে। অতপর অফিসে চলে এলাম। সারাদিন অফিস করে সন্ধ্যায় বাসায় চলে এলাম। রাতের খাবার খেয়ে রুমে চলে এলাম। কিছুক্ষণ অফিসের কাজ করে তারপর ঘুমিয়ে যাই। এভাবেই কাটতে থাকে দিন। প্রতিদিন সকালে খেয়ে রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে অফিসে চলে যাই। অফিস যাওয়ার সময় খুশি আর তারিনকে কলেজে নামিয়ে দিয়ে যাই আর সন্ধ্যায় চলে আসি। এভাবে কেটে যায় অনেক দিন। একদিন রুমে বসে আছি। আজ বিদ্যুৎ কেমন জানি ডিস্টার্ব করছে, শুধু বারবার যাচ্ছে আবার আসছে। রুমে বসে আছি, তখন তারিন রুমে চলে এলো। তারিন আসা মাত্র বিদ্যুৎ চলে গেল। অন্ধকারের কারণে কিছু দেখা যাচ্ছে না রুমের ভেতর। তখন তারিন বলল, আপনি লাইটটা জ্বালান তো। আইপিএসের চার্জ নেই। আমি তো কিছু দেখতে পাচ্ছি। তখন মাথায় বুদ্ধি এলো, ভয় দেখাই আজ। তাই আস্তে করে পাশ কাটিয়ে দরজার কাছে চলে এলাম। আমার রুম আমি ভালোভাবে চলতে পারবো বিদ্যুৎ না থাকায়। পা টিপে টিপে আস্তে করে তার পেছনে চলে এলাম। ফু দিয়ে তারিনের চুলগুলো এলোমেলো করে দিচ্ছি। নাদিম ভাইয়া, আপনার ফোনের লাইটটা জ্বালান তো। আমি কোনো কথা বলছি না। কি হলো, কথা বলছেন না কেন? আমি নিশ্চুপ হয়ে তার পিছু পিছু যাচ্ছি খাটের দিকে। আপনি কখন এসেছেন? না কেন? আমি পেছন থেকে ফু দিয়ে আবার চুলগুলো এলোমেলো করে দিচ্ছি। কে পিছনে? নাদিম ভাইয়া, আপনি কোথায়? আর কথা বলছেন না কেন? আপনি ভয় দেখাচ্ছেন তাই না? আমি বুঝতে পেরেছি। আমি নিশ্চুপ হয়ে তার পেছনে আছি। কিভাবে ভয় দেখানো যায়? আর একটু এগিয়ে গেল। আমিও পিছু পিছু চলে গেলাম, কিন্তু খুব সাবধানে যাচ্ছি যেন বুঝতে না পারে। হঠাৎ তারিনের জুতোর সাথে পা লেগে পড়ে যাই তারিনকে নিয়ে বিছানার উপরে। তারিন জোরে চিৎকার দিবে, তখন মুখটা হাত দিয়ে চেপে ধরলাম। তখন মেসেজ এলো ফোনে। ফোনটা বিছানায় আসে, সেটার আলোতে একটু আলো ছড়িয়ে পড়লো। আমি হাত দিয়ে ডিপ লাইটটি জ্বালালাম। সেটার আলোতে দেখতে পেলাম তারিনের রাগী চেহারা। আমি ইচ্ছে করে তাকে আমার উপর ফেলে দেইনি। তারিন আমার উপর থেকে উঠে যেতে লাগলো। তখন ভাগ্যের কারণে তার ওড়নাটা আমার হাতের সাথে লেগে আছে। মনে হচ্ছে আমি ওর ওড়না ধরে আছি। তারিন উঠতে চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। আরও রেগে যায় তারিন। আল্লাহ জানে কি হবে এখন। হাতের সাথে ওড়নাটা লেগে যায়, সেটা দেখে হাত দিয়ে ছাড়িয়ে দিলাম। তখন তারিন উঠে পড়লো। কিছু বলতে যাব, তখন তারিন বলে উঠল, আমি তারিনের আগে বলে ফেললাম, সত্যি আমি ইচ্ছে করে আপনাকে নিয়ে পরে যাইনি। হ্যাঁ, এখন তো বলবেন আমি ইচ্ছে করে কিছু করিনি। সত্যি বলছি। চুপ করেন। আপনার মতলব কি আমি বুঝতে পেরেছি। একজন মেয়েকে এরকম করে ফাঁদে ফেলে এরকম একটা জঘন্য কাজ করতে পারলেন, আমি ভাবতে পারিনি। ছি ছি। সত্যি বলছি আমি চুপ, একদম চুপ। হ্যাঁ, নিজেকে কি মনে করেন? আপনি চাইলে সব করতে পারেন, কিন্তু সব মেয়েকে না। আপনার যদি এত ইচ্ছে করে আমাকে ভোগ করার, তাহলে আমাকে বিয়ে করে ভোগ করেন। আপনার যদি লোভ থেকে থাকে আমার শরীরের প্রতি, তাহলে আমাকে বিয়ে করে আপনার ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারেন। কিন্তু না, সেটা করবেন না। কারণ এক ফল আর কয়দিন খাবেন? আপনার মতো ছেলেদের তো এক ফল খেতে ইচ্ছে করে না বারে বারে। আপনাদের তো চাই প্রতিদিন একটা করে নতুন করে ফল। কিন্তু বিয়ে করলে তো সেটা করতে পারবেন না। তাই কাউকে ফাঁদে ফেলে ঠিকমতো অভিনয় করে আর কিছু টাকা দিবে, আর তারপর বলবেন এই টাকাটা রাখো, কেউ যেন জানতে না পারে। এরকম একটা জঘন্য কাজ করে কিছু টাকা দিলে সব শেষ হয়? অসম্ভব, এটা কখনো হতে পারে না। কিছু টাকার বিনিময়ে এরকম জঘন্য কাজ করে, আর সেটা কিছু টাকার বিনিময়ে দিয়ে দেয়। আমি কি বলবো, আমার কিছু করার নেই। আমি শুধু তারিনের কথাগুলো শুনে যাচ্ছি। আবার তারিন বলল, আমি জানি আপনাদের মতো ছেলেরা আব্বা আম্মার সামনে ও পরিবারের সামনে নিজেকে ভালো উপস্থাপনা করে, যাতে ফ্যামিলি ও আব্বা আম্মা কিছু বুঝতে না পারে। আপনাদের মতো ছেলেরা
নিজের ভালো রূপটি সবার সামনে উপস্থাপন করে দেখায়, আমি ভালো। কিন্তু তারা এটা জানে না যে এই ভালো মানুষটির কালো মুখোশ পরা আছে, যারা প্রতিনিয়ত একটা মেয়েকে টাকার বিনিময়ে কিংবা সাহায্যের নামে জিনিস দেখিয়ে এই নোংরা জঘন্য কাজ করে। আপনার যদি এত শখ হয় তাহলে যান ওই পতিতার কাছে, গিয়ে সব মনের আশা মিটিয়ে আসেন। কি আর বলবো আপনাদের, জানি এটা বলে লাভ নেই। আপনাদের তো অভ্যেস হয়ে গেছে কারো না কারো দিনে কিংবা রাতের অন্ধকারে কোনো মেয়ের বুকের ওড়না সরিয়ে নিতে। আপনারা একটু চিন্তা করেন যে আপনাদের তো মা বোন আছে, যদি তাদের সাথে এই একই রূপ হতো তাহলে কি আপনি সমাজে মুখ দেখাতে পারতেন? না, কখনো পারতেন না। আর আপনি বলছেন আমি ইচ্ছে করে কাজটা করিনি। ঠিক আছে, মেনে নিলাম ইচ্ছে করে কাজটা করিনি, কিন্তু কেন আমার পিছনে এলেন? এটা কি ইচ্ছে করে কাজটা করেননি? আমি কিছু বলতে পারছি না, শুধু ইচ্ছে করছে। কি করলে যে বিশ্বাস করবে আমি এটা ইচ্ছে করে করিনি? তাই কি প্রমাণ আছে যে দেখাবো যে আমি ইচ্ছে করে করিনি? তখন আবার তারিন বলতে শুরু করলো, জানি এটার উত্তর নাই আপনার কাছে, কারণ আপনার কোনো কথাই নাই বলার। আপনি হয়তো জানেন না যে একটা মেয়ের তার আসল সম্পদ কি। একটা মেয়ের আসল সম্পদ হলো তার ইজ্জত, তার রূপ ও দেহ। এই ইজ্জত আর এই দেহ শুধু তাকে দিবে সে হলো স্বামী। তার এই দেহ ভোগ তো সে করবে যাকে বিবাহ করবে, তাকে সব বিলিয়ে দেবে। কিন্তু আপনাদের মতো ছেলেদের জন্য সেটা হয়ে ওঠে না। কোনো ফাঁদে পড়ে নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজের শরীর বিলিয়ে দেয় আপনাদের ছেলেদের কাছে। তাদের কি ইচ্ছে করে না যে তার এই সম্পদ শুধু স্বামীকে দিয়ে দিতে, যেন তার স্বামীকে জোর গলায় বলতে পারে এই সম্পদটুকু শুধু স্বামীর জন্য রাখা? কিন্তু আপনাদের মতো ছেলেদের কারণে সেটা আর বলা হয়ে ওঠে না। কোনো কারণে যদি কেউ খারাপ কথায় গালি দেয় তখন সে কি বলবে? তার তো কোনো জবাব নেই, কারণ সে জবাবটা যে অনেক আগে হারিয়ে ফেলে শুধু আপনাদের মতো ছেলেদের কারণে। শুধু এটুকু জেনে রাখুন, একটা মেয়ের সবচেয়ে বড় সম্পদ হলো তার ইজ্জত আর দেহ। যদি সেটা হারিয়ে ফেলে সে কখনো জোর গলায় বলতে পারবে না কখনো আমি সতী নারী। কথাটা বলে তারিন রুম থেকে দৌড়ে চলে গেল কাঁদতে কাঁদতে। আমি তাকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু তারিন থামলো না। কিছু করার নেই, সব দোষ তো আমার। খুব খারাপ লাগছে কথাগুলো শুনে। আসলে কি আমার কোনো মতলব ছিল? বুঝতে পারছি না কেন এরকম হলো। আমি কি আসলে মামুনি আর পরিবারের কাছে ভালো ব্যবহার করি নিজেকে ভালো বলে প্রমাণ করার জন্য? কেমন জানি হয়ে গেলাম, বুঝতে পারলাম না। কথায় আছে না, এমন কিছু করো না যে নিজেকে নিজের কাছে অপমানিত হয়। আমি তো ইচ্ছে করে করিনি, একটু দুষ্টুমি আর ভয় দেখানোর জন্য করেছি। কিন্তু এরকম একটা কাজ ঘটে যাবে আমি ভাবতে পারিনি। কোনো কিছু করতে হলে আগে নিজেকে ভাবতে হয়। আমার আর ঘরে থাকতে মন চাইছে না। আমি ছাদের দিকে চলে গেলাম। কিছুক্ষণ পর আমি ছাদে চলে এলাম। মনটা খুব খারাপ হয়ে আছে, আকাশটা অন্ধকার হয়ে আছে, একটা তারা ছাড়া কোনো তারা দেখা যাচ্ছে না। আমি কি সত্যি খারাপ? তারিন যে বলল আমি নাকি মামনি আর পরিবারের সামনে নিজেকে ভালো ব্যবহারে উপস্থাপন করি। ছাদে ভালো লাগছে না, আর কারো ভালো লাগবে না, কারণ এরকম অপমান হওয়ার পর কার মনটাই বা ভালো থাকে। তখন ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে দেখি সাইম ফোন করেছে। তখন ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো। কিরে দোস্ত, কেমন আছিস? ভালো না। কেন, কি হয়েছে? একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে খুলে বলতো। আজ বিদ্যুৎ ছিল না, তখন তারিন আমার রুমে এলো। ঘরটা অন্ধকার ছিল, তাই আমি একটু ভয় দেখানোর জন্য তারিনের পিছনে গিয়ে দাঁড়ালাম। তারপর তারিন কয়েকবার ডাক দিয়েছিল, আমি কথা বলিনি। তখন চুপ করে থাকলাম। ও সামনে এগোতে লাগলো, আমিও চুপি চুপি করে ওর পিছু পিছু এগোতে লাগলাম। একটু এগোতেই হঠাৎ তারিনের জুতোর সাথে লেগে যায়। তারপর দুজনে পরে যাই খাটে। তারপর আমার হাতের সাথে ওর ওড়নাটা লেগে যায়। এটা নিয়ে অনেক কথা বলেছে। আমি নাকি মামনি আর পরিবারের কাছে ভালো ব্যবহার করি দেখানোর জন্য। আমি নাকি কোনো মতলব নিয়ে তার সাথে এরকম করেছি। আমি নাকি তার দেহকে পছন্দ করি, এরকম অনেক কথা বলেছে। এরকম কাজ করা ভালো হয়নি, আর মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। তারিন হয়তো সব জেনে গেছে, তাই না? কিন্তু আমি নাকি তার দেহকে লোভ করেছি। কথাটা শুনে খুব খারাপ লেগেছে। আরে আল্লাহ সব তো জানে।
আল্লাহ সব জানে। মন খারাপ করিস না, রুমে গিয়ে শুয়ে থাক, সব ঠিক হয়ে যাবে। বাই। ফোনটা কেটে দিলাম। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম ছাদে। মনে হচ্ছে কেউ ছাদে আছে আমি ছাড়া। চারিদিকে একবার ঘুরে দেখলাম, অন্ধকারের জন্য কিছুই দেখা যাচ্ছে না। তবুও আফসাল হতে কিছু দেখা যাচ্ছে, কিন্তু ছাদের শেষ প্রান্তে কিছু দেখা যাচ্ছে না। একবার মনে হলো কাছে গিয়ে এগিয়ে যাই, কিন্তু কি মনে করে আর গেলাম না। কিছুক্ষণ থাকার পর আর ভালো লাগলো না, তাই আবার ছাদে চলে এলাম। সিঁড়ি দিয়ে নেমে আসার সময় একটু কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি দৌড়ে ছাদে চলে গেলাম, কিন্তু কিছু নেই। আবারও চারদিক ঘুরে তাকিয়ে দেখলাম, কিন্তু কোথাও কেউ নেই। এবার রুমের দিকে চলে এলাম। রুমে এসে শুয়ে পড়লাম। সকালে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি। মামুনি একবার ডেকে গেছে খাবার খাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। অফিসে যাওয়ার জন্য রওনা দিলাম। নিচে চলে এলাম, তখন ছোট মা বলল, নাদিম খাবি না? আমি ছোট মার দিকে একবার তাকালাম। আমার দিকে তাকিয়ে আছে। তারিনীর দিকে তাকালাম, দেখি চোখটা বাঁকা করে তাকিয়ে আছে। না শর্মা, আজ খেতে ইচ্ছে করছে না। কেন, শরীর খারাপ? না, শরীর খারাপ না, তাহলে? এমনি মানুষকে দেখাচ্ছি যে আমি ভালো। কি বললি তুই? কিছু বুঝতে পারলাম না। ও, কিন্তু অফিস তো আরো 40 মিনিট আছে। আজ একটু তাড়াতাড়ি বের হতে হবে। তাহলে কিছু খেয়ে নিস। চেষ্টা করব। মানে? খেয়ে নিব। ঠিক আছে। ছোট মা, দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। আমি বাসা থেকে বের হলাম। আসার সময় শুনতে পেলাম ছোট মা আর তারিনের কথা। তারিন অর্ধেক খাবার রেখে উঠে যাচ্ছিস যে? খেতে মন চাচ্ছে না আন্টি। কেন, কিছু হয়েছে নাকি? না, এমনি ভালো লাগছে না আন্টি। ও খাবার খেলে ঠিক হয়ে যাবে। না আন্টি, খেতে পারছি না। কথাটা বলে চলে যেতে লাগলো। আমিও চলে এলাম। গাড়িতে বসে আছি। পেটের ভেতর ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করেছে ক্ষুধার কারণে। এত সকালে কোনো রেস্টুরেন্ট খোলা পাওয়া যাবে না। কি করা যায় এখন বুঝতে পারছি না। এদিকে তারিনের কথা আমার মাথাটা শেষ করে দিচ্ছে, আর অন্যদিকে ক্ষুধার জন্য খারাপ লাগছে। কিছুক্ষণ দেরি করে রেস্টুরেন্টের দিকে রওনা দিলাম, যদি কোনো দোকান খোলা পাওয়া যায়। ভাগ্য ভালো একটা রেস্টুরেন্ট খোলা আছে। রেস্টুরেন্ট থেকে সকালের খাবার খেয়ে নিলাম। এরপর অফিসে চলে এলাম। অফিসে বসে আছি, তখন কথাটা মনে পড়ে। ভাবতে লাগলাম কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। আমি নাকি তার শরীরের জন্য কাজটা করেছি। মনে মনে প্রতিশোধ নেওয়ার প্ল্যান করলাম। রাতে বাসায় এসে খাবার খেয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি তারিন ফোনে কার সাথে কথা বলছে। আমার উপস্থিতি বুঝতে পেরে পেছনের দিকে তাকালো, দেখে যে আমি দাঁড়িয়ে আছি। তখন ফোনটা কেটে দিল। আমি আর দেরি না করে ছাদ থেকে চলে এলাম রুমে। এভাবে চলতে থাকে কিছুদিন। কয়েকদিন পর আবার আগের মতো কথা বলা শুরু হলো মনের ভেতর। তবুও প্রতিশোধ নেওয়ার রাস্তাটা খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যেতে লাগলাম। এভাবে চলতে থাকলো কিছুদিন। এদিকে তারিনের পরীক্ষা চলে এসেছে, মানে এইচএসসি ফাইনাল পরীক্ষা সামনে। এখন আর তেমন কথা হয় না প্রথমকার মতো, তবুও একটু কথা হয় মাঝে মাঝে। তারিন এখন স্টাডি নিয়ে খুব বিজি, তাই আগের মতো কথা হয় না। কেমন জানি খুব খারাপ লাগে, কিন্তু প্রতিশোধ নিতে হবে আমার। এরকম অপমান সহ্য করতে পারছি না। ঘুম থেকে উঠে বিছানার উপর একটা চিরকুট পেলাম। ভাবতে লাগলাম কে রেখে গেল আমার রুমে। দরজার দিকে তাকালাম, দেখি দরজা লক করা আছে। তাহলে এটা এখানে কে রেখে গেল বুঝতে পারছি না। ভূত বা পরী রেখে যায়নি এটা? শরীরের লোমগুলো শিওরে উঠল। একটু সাহস এলো মনের ভেতর। যদি ভূত বা পরী হতো তাহলে তো আমাকে তাদের সাথে নিয়ে যেতে পারতো। এত কিছু ভাববার চাইতে চিরকুটটি খুলে দেখলে তো হয়। তাড়াতাড়ি করে চিরকুটের কাছে গেলাম, চিরকুটটি হাতে নিলাম। চিরকুটটি হাতে নিলাম। খুলতে খুব ভয় করছে। কি লেখা আছে এই চিরকুটের ভেতর? কিছুক্ষণ চিরকুটটি হাতে নিয়ে বসে রইলাম। কি লেখা আছে এই চিরকুটের ভেতর? কে রেখে গেল আর কেন দিবে বুঝতে পারছি না। চিরকুটটি খুলে অবাক হলাম। চিরকুটে লেখা, জানি না আমি কোনো অপরাধ করছি কিনা, কিন্তু তবুও ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি হয়তো জানেন একটা মেয়ের কাছে তার বড় সম্পদ হলো তার ইজ্জত। আর এই সম্পদের উপর যদি কেউ ইচ্ছে না অনিচ্ছা থাকা সত্ত্বেও যদি কেউ তার ইজ্জতের উপর ক্ষতি করে, তখন যে কোনো নারী সহ্য করবে না। তেমন আমিও পারিনি। আমি জানি না তখন কি কথা বলেছি আপনাকে। তখন আমি সহ্য করতে পারিনি, তাই অনেক কিছু বলেছি। আমার মাথায় তখন কাজ করছিল না। আর কোনো মেয়ে পারবে না
তখন নিজেকে কন্ট্রোল করতে। সেরকম আমিও পারিনি নিজেকে কন্ট্রোল করতে। বেশি কিছু বলতে চাই না। আমি আপনাদের বাসা থেকে চলে যাচ্ছি। আমি পরীক্ষাটি হোস্টেলে থেকে পরীক্ষা দিব। ভালো থাকবেন। পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। চিরকুটটি পরে তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হলাম। তারপর তাড়াতাড়ি করে ড্রয়িং রুমে চলে গেলাম। মামনির মুখটা কেমন জানি শুকনো লাগছে। কি হয়েছে বুঝতে পারলাম না। কিছু হয়েছে মামনি? আমার কথাটা শুনে মামনি চমকে গেল। এরকম করে চমকে গেল কেন? কিছু একটা হয়েছে। কি হলো মামনি? কথা বলছেন না কেন? কি হয়েছে? তারিন চলে যাচ্ছে। মামনির কথাটা শুনে বোঝা যাচ্ছে নতুন বউ বাপের বাড়ি যাচ্ছে। রাগ করে কখনো আর আসবে না। কোথায়? তুই জানিস না? মামনির কথাটা শুনে মনে হচ্ছে তারিনের সাথে আমি সংসার করছি। কেমনে জানবো? আমি কি তার সাথে সংসার করছি যে জানবো? কিছু বললি? মামনি, আপনি কি তারিনের জন্য অন্য জগতে চলে গেছেন যে কিছু শুনতে পাচ্ছেন না? যে কিছু না মামনি। ও জানিস কত করে বলছি কিছু হয়েছে কিনা, কিন্তু বলে কিছুই হয়নি। সেদিন বলেছিল তার সাথে বলে খুব খারাপ আচরণ করেছে কেউ, তাই সে থাকবে না। ও মা, বলে কি? সে কথা বলেছে? মাথাটা ঘোরাচ্ছে, কিন্তু নামটা তো বলেনি। যাক বাবা, বাঁচা গেল। না হলে ছোট মা আমাকে যে কি করতো সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ ছোট মা মেয়েদের অসম্মান করা একদম পছন্দ করে না। তাও আবার এ বাড়ির সবার মন জয় করেছে। এখন তো বুঝতে পারছেন কি হবে। কেন, কি হয়েছে বলছে কি? না, কিছুই বলেনি, শুধু বলেছিল তার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, যেটা তারিন বলতে পারছে না। তাহলে দেখ কি হয়েছে তার সাথে যেটা বলতে পারছে না। ও কি হয়েছে এমন যে বলতে পারছে না? তেমন তো কিছু হয়নি, শুধু ওনাটা হাতের সাথে লেগে যায়। সো তাছাড়া তেমন কিছু ঘটেনি তারিনের সাথে। আর আমি তো ইচ্ছে করে কিছু করিনি তারিনকে। কি হয়েছে তোর, কি ভাবছিস? মামনির কথাটি শুনে চমকে উঠলাম। আমি কিছু করিনি। কি হয়েছে তোর, এমন কথা বললি কেন এখন? কিছু না, একটা কথা মনে পড়ে গেছে, তাই আর কি। কিছু কি লুকালি? মামনি তো বেশ পুলিশের মতো কথা বলছে। পেট থেকে সব কথা বের করার জন্য পয়েন্ট নিয়ে কথা বলছে। মামনি পারবেন না তেমন কিছু বের করা। কি হলো, কিছু ভাবছিস? কিছু না মামনি। তারিন কোথায়? তাইনের রুমে ব্যাগ গুছিয়ে বের হবে। মানে আজ বাড়িতে ফিরে যাবে? কত করে বললাম কি হয়েছে বল। আমি সেটা দেখছি, কিন্তু না, সেটা বলছে না। তারিন যাবে না। মানে কি বলছিস তুই? মানে বলছি এই বাড়িতে থাকবে। তারিন কোথাও যাবে না। সত্যি বলছিস? জানিস খুব ভালো মেয়ে, রান্নার তো কোনো কথাই নেই। এই একটা জিনিস তো খুব ভালো লাগে, তাছাড়া কিছুই ভালো লাগে না। হুম 1 বছর বেশি হয়ে গেল মেয়েটা থেকে গেল। কি হলো বুঝতে পারলাম না। হঠাৎ চলে যাবে কেন? যাবে না। কি বলছিস তুই? বলছি তারিন যাবে না বাসা থেকে। পাগল নাকি তুই? পাগল কেন হব? যা বলছি ঠিক বলছি। কেমনে ও তোর কারোর কথা শুনছে না? তারিনের রুমে চলেন। শুনবে না তোর কথা। আগে চলেন। মামনি আর আমি তারিনের রুমে চলে এলাম। দেখি চোখের কোণে পানি আর ব্যাগ গোছাচ্ছে। আমাদের দেখে তারিন চোখের পানি মুছে ফেললো। আমাদের দিকে তাকিয়ে আবার ব্যাগ গোছাতে লাগলো। কোথায় যাচ্ছেন? কি হলো বলেন। বেশি কথা বলবো না আমি। মামনি তখন বলল, ওকে যেতে দে নাদিম। বাড়িতে ফিরে যাচ্ছি। কেন? সেটা সে জানে। আপনি যাবেন না। আমি যাব। পরীক্ষার আগে যেতে পারবেন না। আমি হোস্টেলে থেকে পরীক্ষা দিব। বেশি কথা না বলে যেটা বলছি সেটা হবে। আমি যাব। বেশি কথা শুনতে চাই না। আর আমি যেন ফিরে এসে আপনাকে দেখি। আমি কথাটা শুনে রুম থেকে বের হলাম। আমি রুমের পাশে দাঁড়িয়ে রইলাম। দেখি তারিন কি করে। মামনি কয়েকবার ডাক দিয়েছিল, আমি দাঁড়াইনি, কারণ এরকম ভাবে না চলে এলে তারিন চলে যাবে। আন্টি, আমার এই ইট পাথরের দালান কোঠাতে ভালো লাগছে না। কি হয়েছে সেটা বল, দেখবি হালকা হতে পারবি। কিছু হয়নি আন্টি।
তাহলে কি করবি এখন, যাবি কি যাবি না? বুঝতে পারছি না আন্টি, আমার একদম ভালো লাগছে না। তুই তো সব জানিস নাদিম কেমন, যেটা বলে সেটাই করে। কি করব এখন? তোর ইচ্ছা। আন্টি, আমাকে একটু একলা থাকতে দিন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুই একা একা কি করবি? মামুনি রুম থেকে বের হয়ে গেল। আমি কান পেতে শুনতে লাগলাম কি করে তারিন কান্না করতেছে আর বলছে, আমি কি করব আল্লাহ, আমার কারণে এ বাড়ির ছেলে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। আমি কি করব বলো আল্লাহ, আমি তো ইচ্ছে করে সেগুলো কিছু করিনি। তুমি বলো, কোনো মেয়ে কি পারবে তার ইজ্জতের উপর ক্ষতি করলে সে কি চুপ করে সহ্য করবে বলো? আমি তো সেরকম করছি। আমি কি অপরাধ করছি তুমি বলে দাও। বেলা বেলা আমি বুঝতে পারলাম কাজ হয়ে গেছে, আর তারিন বাসায় যাবে না। এখন গিয়ে একটু ঘুম দেওয়া যাক। রুমে এসে শুয়ে পড়লাম। ফোনটা বের করে মেসেজ দিলাম তারিনকে, বিকেলে ছাদে আসবেন। মেসেজ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম রিপ্লাই আসে কিনা, কিন্তু কোনো রিপ্লাই নেই। আমি ওর দেরি না করে ঘুমিয়ে পড়লাম। আজ শুক্রবার, তাই একটু ঘুমিয়ে পড়লাম। জুম্মার নামাজ পড়তে হবে। ঘুম থেকে উঠে গোসল করে মসজিদের দিকে রওনা দিলাম। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করলাম। দুপুরে একটু ল্যাপটপে ভাইসিটি গেম খেলতে লাগলাম। গেম খেলতে খেলতে কয়েক ঘন্টা কেটে গেল। ফোনে মেসেজ আসলো, আপনি কই? আমি তো ছাদে আসি। আমি তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে এলাম। আমি ছাদে গিয়ে অবাক হলাম। কি দেখছি? আমি সত্যি কি তারিনকে দেখছি? বাহ, শ্যামলা কালো মেয়েটিকে বেশ দারুণ লাগছে। অনেক সুন্দর লাগছে তারিনকে। মাঝে মাঝে অসম্ভব সুন্দর লাগে তারিনকে। নীল শাড়ি পরেছে, সাথে ম্যাচিং করা কানের দুল। কি আর বলবো, মেয়েদের সাজগোজ করে কারো সামনে চলে এলে যে কারো ভালো লাগা কাজ করবে, সেরকম আমারও কাজ করছে। বুঝতে বাকি রইল না। জানি না এই ভালো লাগা কি ভালোবাসা নাকি আবেগ। সেই স্টেশন থেকে বোঝার চেষ্টা করে আসছি, বুঝতে, কিন্তু না, কিছু বুঝতে পারিনি। মেয়েটি অন্যদিকে তাকিয়ে আছে। হয়তো মেয়েটার স্বামী কে হবে জানি না, কিন্তু যেই হোক না কেন সে অনেক ভালো একটা বউ পাবে। যাকগে সে কথা, সেই বিষয়ে কথা না বলা ভালো। আমি তারিনের কাছে গিয়ে দাঁড়ালাম। কিছু সেকেন্ড পার হয়ে গেল। দাঁড়িয়ে আছি, কিছু বলছে না। তার মানে আমি যে ছাদে এসেছি সেটা খেয়াল নেই। আমি তখন তারিনকে বললাম, কি দেখছেন অমন করে? কথা বলছে না। তার মানে সে কোনো গভীর মনোযোগ দিয়ে ভাবছে, বোঝা যাচ্ছে। কি হলো, কি ভাবছেন? আমার কথাটা শুনে একটু চমকে উঠল। আর কোনো কিছু চিন্তা করলে তখন যদি কেউ কিছু বলে, যে কেউ চমকে উঠবে, সেরকম তারিনও চমকে ওঠে। আরে, কথা বলছেন না কেন ম্যাডাম? কি বলবো আমি? কি বলবো আমি মানে, আপনি তো মেসেজ দিলেন যে আমি ছাদে চলে এসেছি। আরে, সকালে কে বলেছিল ছাদে আসতে? ও শিট, আমার তো মনে ছিল না। জি, এখন মনে আছে। সো এখন বলেন। কেন বাসায় যেতে চেয়েছিলেন কেন? এমনি যেতে চাইছিলাম। এমনি নাকি আমার জন্য? কথাটা শুনে আমার চোখের দিকে তাকালো। আমার জন্য, আপনার জন্য না। তাহলে মামুনিকে বলছেন কেন যে আপনাকে নাকি খারাপ ধরনের ব্যবহার করেছে, সেজন্য আর থাকতে চান না? এমনি বলেছি। এমনি বলছেন তাই না? তাহলে বলে দিয়েন যে আপনার বড় ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। সেটা বলার প্রয়োজন মনে করি না। নাকি অন্য কিছু? আপনি কি আমার সাথে ঝগড়া করার জন্য ডেকেছেন? আরে, রেগে যাচ্ছেন কেন? আমি তো আপনাকে ভালো কথা বলছি। আর কিছু বলবেন? কেন, চলে যাবেন নাকি? হুম। তাহলে যান। যদি আর কিছু বলতে চান তাহলে বলতে পারেন। কিছু না। তারিন চলে যেতে লাগলো। তখন ডাক দিয়ে বললাম, এই যে দাঁড়ান। তারিন দাঁড়িয়ে গেল। আমি কাছে চলে গেলাম। আমি বলাতে থেকে গেলেন। মানে? মানে হলো আমি বলেছি যাবেন না, আর আপনি যাননি, তাই বলছি। আপনি কি আমার সাথে ঝগড়া করতে চান? আসলে না মানে। কি? টেস্ট পরীক্ষা কবে? আমার দিকে ভালো করে তাকালো। বাহ, কি দেখছে আমার ভেতর। 7 তারিখে। ও, শুধু এই প্রশ্নের জন্য ডেকেছিলেন? না মানে হ্যাঁ। আমার পড়তে হবে, আমি গেলাম। বারে, কি ভাবরে বাবা, আমাকে পড়তে হবে, আমি গেলাম। আচ্ছা, এই মেয়েরা এত পড়াশোনা করে কেন? সারাদিন শুধু বই নিয়ে পড়াশোনা, পাগল হয়ে যাবে কয়দিন পর। এই যে মিস্টার, কি ভাবছেন? পাগল হবেন কয়দিন পর, তাই ভাবতেছি। কি বললেন?
পাগল হব কয়দিন পর? কে বলেছে আপনাকে? কিছু না, আর কেউ বলেনি। যান, পড়া অভিশাপ দিবে না পড়লে। যত সব ফালতু মার্কা কথাবার্তা। হি হি হি। দাঁত বের করে হাসে আবার। যত সব গাধা মার্কা পোলাপান। কথা বলে রেগে 4000 ভোল্ট হয়ে চলে গেল। জানি হঠাৎ করে তারিনকে ইচ্ছা না থাকা সত্ত্বেও রাগিয়ে ফেলি। আমি পিছন ফিরে ইট পাথরের ঘরগুলো দেখতে লাগলাম। হাসি দিলাম কিছু কথা মনে করে। তখন আবার চিৎকার শুনতে পেলাম। আরে কিছু হয়নি, এই চিৎকার হলো আমি হাসি, সেজন্য চিৎকার দিয়ে বলে গেল, আবার ফাজিলের মতো দাঁত বের করে হাসে। আমি তারিনীর দিকে তাকিয়ে 32 পাটির দাঁত বের করে দিলাম আরেকবার হাসি। আরও রেগে চলে গেল। বাহ, দারুণ কাজ করলাম। কি বলতে এসেছিলাম আর কি বলে ফেললাম। আমি সন্ধ্যার সময় রুমে চলে এলাম। রুমে এসে শুয়ে ল্যাপটপ নিয়ে বসলাম। সেই চিরচেনা আমার বেস্ট গেম ভাইস সিটি গেম। ল্যাপটপ অন করে একটু শুয়ে পড়তে টেবিলের উপর একটা কাগজ দেখতে পেলাম। তাও আবার কাগজের ওপর কলম দিয়ে রেখেছে। মনে হচ্ছে একটু আগে লিখেছে, কারণ টেবিলে কোনো কিছু ছিল না। তখন ছাদে যাবার সময় লক্ষ্য করেছি। আমি টেবিলের কাছে চলে এলাম। কাগজের খাতাটা দেখে মাথা গরম হয়ে যাচ্ছে, আবার হাসিও পাচ্ছে। কাগজে লেখা আছে, বড় বড় করে লেখা, ফাজিল মার্কা পোলাপান, দাঁতগুলি ভালো করে ব্রাশ করবেন, যাতে হাসি দিলে গন্ধ না বের হয়। ফাজিল ছেলে। লেখাটি পরে আমি হাতটা মুখের সামনে এনে হা করলাম। কই না তো, গন্ধ বের হচ্ছে না তো। দেখি আয়নার কাছে গিয়ে দেখি দাঁতের কি অবস্থা। আমি ড্রেসিং টেবিলের কাছে এসে আয়নার সামনে আগে 32 পাটির দাঁত বের করে একটা হাসি দিলাম। না, গন্ধ তো বের হয় নাই। দাঁতগুলি বিস্কি দিয়ে দেখছি দাঁত ব্রাশ করতে হবে নাকি। না, করতে হবে না, দাঁত তো স্বর্ণের মতো জমকালো দিচ্ছে। আবার দাঁত বের করে দেখছি ভালো করে। তখন হাসির শব্দ শুনতে পেলাম। আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি তারিন হাসি দিয়ে তারিনের রুমে চলে গেল। আমি একটু লজ্জা পেলাম, নিজে নিজে আবার কি যেন ভেবে হেসে উঠলাম। তারপর আর গেম খেললাম না, ল্যাপটপ অফ করে শুয়ে পড়লাম। সকালে খাবার খেয়ে অফিসে চলে গেলাম। আবার আগের মতো হয়ে গেল হাসি খুশি। ছোটো মা জিজ্ঞেস করেছিল তারিনের সাথে কিছু হয়েছিল নাকি। পরে আমি বলাতে থেকে গেল। আমি ছোটো মাকে মিথ্যে বলে এড়িয়ে গেলাম। এভাবে চলতে থাকে দিন। ধীরে ধীরে চলতে থাকলো সময়। আর তারিনের আর খুশির পরীক্ষা এসে গেল। সময়টা কেমন জানি চোখের পলকে কেটে গেল। প্রতিদিন সকালে খাবার খেয়ে অফিসে যাওয়া আর সন্ধ্যায় বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে রাতে ছাদে গিয়ে জ্যোৎস্না দেখা। মাঝে মাঝে খুশির আর তারিনের সাথে দুষ্টুমি করা আর ঝগড়া করা। অনেক ভালো বন্ধু হয়ে উঠেছি, অনেক ক্লোজ হয়ে গেছি এখন। এটাই হচ্ছে প্রত্যাহ রুটিন। এভাবে দিন কাটতে থাকে। এদিকে খুশির আর তারিনের পরীক্ষা এসে গেছে। এদিকে ছোটো মা আর মামুনি আমার বিয়ে নিয়ে কান ঝালাপালা করে দিচ্ছে। আমার কোনো পছন্দের কোনো মেয়ে আছে কিনা আমি কিছু না বলে চলে আসি তাদের সামনে থেকে। কারণ বলবো, তাদের কিছু বলার মতো নাই। কলেজে থাকতে একজন পছন্দ হয়েছিল, পরে প্রপোজ করার আগে জানতে পারলাম যে সে নাকি অন্য কাউকে পছন্দ করে। তাই আর কাউকে পছন্দ করলে সেটা ভালো লাগা বলে কাটিয়ে দিতাম। এভাবে চলতে থাকে দিন। কিন্তু মামনি আর ছোটো মা উঠে পড়ে লেগেছে আমার পিছনে। রাতে শুয়ে আছি, তখন মামনি আর ছোটো মা আমার রুমে এলো। আমি একবার তাদের দিকে তাকিয়ে আবার ল্যাপটপে গেম খেলতে লাগলাম। জানি কি বলতে আসছে। ছোটো মা আর মামনি দুজনে আমার পাশে এসে বসলো। এত বড় হয়েছিস তাও বাচ্চাদের মতো গেম খেলিস। আমি ছোটো মার কথা শুনে তাকালাম মুখের দিকে, কিছু বললাম না। আর কি বলবো, কিছু বলার মতো নাই। গেম খেলা আমার অভ্যাস, তার উপর ভাই সিটি বেস্ট। আর ফোনে তো ক্লাস অফ ক্ল্যান গেম খুব ভালো লাগে। কি রে, গেম খেলা অফ রাখ এখন। আমি গেমের স্ক্রিনের উপর তাকিয়ে বললাম, ছোটো মা, এক কথা কতবার জিজ্ঞেস করছেন বলেন তো? সেটা বলে দিল তো আমি আর তোর ছোট মা তোরে বিরক্ত করতাম না। আব্বু বলে দাও তো, কোনো পছন্দের মেয়ে আছে নাকি? বলে দে বাজান। মামুনি, কতবার বলবো আমি এখন বিয়ে করব না। আর বিয়ে মানে স্বাধীনতাহীন জীবনযাপন করা। আর বিয়ে করে কোনো প্যারাতে পড়তে চাই না। দেখছি আপু কি বলে তোর ছেলে। ছোটো মার হাসা দেখে শরীর জ্বলে যাচ্ছে। পাগলের মতো কথাবার্তা। মামুনি, আমি সুস্থ মস্তিষ্কের মানুষ, সো নো ম্যাড। ছোট মা, রাগ উঠছে কিন্তু, হাসবেন না। ওকে, এখন বল। নাই নাই নাই।
বাজান আসতে বল। না, আমি ধীরে কথা বলতে পারি না। ঠিক আছে। আমি জানি তোর কোনো পছন্দের মানুষ নেই, কারণ যদি থাকতো তাহলে আমাদের বলতি বা একদিন নিয়ে আসতি। তাহলে এত জিজ্ঞেস করছেন কেন? ওকে, গেম খেল, মাথা ঠান্ডা হবে। বলে দুজনে চলে গেল। সারাক্ষণ শুধু বিয়ে বিয়ে করে জ্বালাচ্ছে। যাক বাবা, বাঁচা গেল। আমি আর গেম খেললাম না, ল্যাপটপ অফ করে শুয়ে পড়লাম। সন্ধ্যায় বাসায় এসে শুয়ে পড়ি রেস্ট নেওয়ার জন্য। এভাবে কাটতে থাকি দিন। এদিকে পরীক্ষা শুরু হয়েছে। এখন অফিসে যেতে দেয় না, মানে পরীক্ষা দিচ্ছে দুজন, আর আমি নিয়ে যাওয়া আর নিয়ে আসা আমার দায়িত্ব হয়েছে। আমি এখন ড্রাইভিং করি না, হাতে আঙ্কেলকে প্রতিদিন নিয়ে আসে আর নিয়ে যায়। পরীক্ষা এক এক করে শেষ হতে লাগলো। প্রায় 1 মাস হয়ে গেল পরীক্ষা শুরু হয়েছে, আর পরীক্ষা শেষ হবে কাল। যাক বাবা, বাঁচা গেল। এত কষ্ট হচ্ছে যে প্রতিদিন 3 ঘন্টা করে অপেক্ষা করি, সেটা আর অপেক্ষা করতে হবে না। যাক, খুশির আর তারিনের কথাটা শুনে খুব ভালো লাগে। যখন বলে পরীক্ষা খুব ভালো হয়েছে, তখন সবকিছু কষ্ট ভুলে যাই। সকালে ঘুম থেকে উঠে দেখলাম 8টা বেজে গেছে। লাফ দিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হতে লাগলাম। প্রায় আধ ঘন্টা লেগে গেল ফ্রেশ হতে আর রেডি হতে। অতপর তাড়াতাড়ি করে খেয়ে বের হলাম। নিচে এসে দেখি বসে আমার জন্য অপেক্ষা করছে। হুম হুম, চলো চলো। গাধা শার্টের কলার ঠিকমতো সই করতে পারে না। হাত দিয়ে কলাটা সই করে নিলাম। চলো এখন। চলে এলাম কলেজে পরীক্ষার কেন্দ্রে। অপেক্ষা করতে লাগলাম কখন পরীক্ষা শেষ হবে। অতপর পরীক্ষা শেষ হয়েছে। আমি গাড়িতে বসে আছি। কিছুক্ষণ যাওয়ার পর গাড়িটা ব্রেক করাতে আমার হাতটি তারিনের কোনো এক জায়গায় লেগে যায়। তখন তারিন চোখটা বড় বড় করে ঠাস করে গালে লাগিয়ে দিল। তারিন ঠাস করে আমার গালে লাগিয়ে দিল। আমি গালে হাত দিয়ে তারিনের দিকে তাকিয়ে আছি। খুশি অবাক হয়ে তাকিয়ে আছে। ড্রাইভার আঙ্কেল গাড়িটা স্টপ করে আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। সবাই বোঝার চেষ্টা করছে আমাকে কেন থাপ্পড় মারলো হঠাৎ করে। তারিনের চোখে পানি দেখতে পেলাম। আর আমার তো থাপ্পড় খাওয়ার পরই চোখে পানি চলে এসেছে। খুশি কিছু বলতে গিয়ে থেমে গেল। আমি তো ইচ্ছে করে কিছু করি নাই। ব্রেক করাতে হাতের স্পর্শ হয়েছে তার শরীরের সাথে। আমি আর কিছু না বলে গাড়ি থেকে নেমে ড্রাইভারের পাশে বসে পড়লাম। সবাই নিশ্চুপ হয়ে আছি। তখন ড্রাইভার আঙ্কেলকে বললাম, আঙ্কেল চলেন। মন খারাপ করে কান্না ভরা চোখ নিয়ে, চাচ্চু তোমার কোনো সমস্যা হয়েছে? আঙ্কেল বলল। মাথাটা দিয়ে না বোধক করলাম। তখন হাতটা দিয়ে ইশারা করে বললাম, চলেন। তখন বাসার দিকে রওনা দিলাম। আমি কথা বলতে পারছি না। আমি গ্লাসের দিকে একবার তাকালাম, দেখি খুশিকে ধরে কেঁদে যাচ্ছে। আমার জানি কেমন লাগছে, কেন মাঝে মাঝে এরকম হয়, কেন বুঝতে পারছি না। অতপর বাসায় এসে কেউ কারোর সাথে কথা না বলে চলে যাই যে যার রুমে। ভাগ্য ভালো আজ মামনি আর ছোট মা যার যার রুমে আছে, না হলে যে কি হতো বলতে পারছি না। আমি রুমে এসে দরজা লক করে এসিটা ফুল স্পিডে ছেড়ে দিলাম। এত গরম লাগছে যে মনে হচ্ছে তাপমাত্রা 45+ ডিগ্রি। তবুও শরীরের গরম কম মনে হচ্ছে না। শুয়ে গেলাম বিছানায়। চোখ দিয়ে পানি অবিরাম ঝরে যাচ্ছে। আমি চোখের পানি মুছতেছি না। তার ইচ্ছা মতো গড়ে পড়ুক। আমি কেন যে তার পাশের সিটে বসে গেলাম? কপালের লিখন সেটা উল্টাতে যাবে না। কপালের লিখন যেটা সেটা হবেই, কেউ উল্টাতে পারে না। যা হবার হয়েছে, এটা তো কপালে ছিল। কিছুক্ষণ পর শরীরটা ঠান্ডা অনুভব করতে লাগলাম। এর মানে শরীরের রাগী ভাবটা কমে গেছে। এসির পাওয়ার স্বাভাবিক করে দিলাম। আমি ভাবতে লাগলাম কি করা যায়। যেটা আগে ঘটে গেছে সেটা ক্ষমা চাওয়ার যাবে না। কারণ কি বলবো তারিনকে? আমি ইচ্ছে করে স্পর্শ করিনি, তাও আবার শরীরের স্পর্শ জায়গায়। কি বলবো তাকে আমি ইচ্ছে করে স্পর্শ করিনি? এটা ভুল বলে তাড়িয়ে দিবে। কিন্তু আল্লাহ তো জানে আমি ইচ্ছে করে স্পর্শ করেছি বা করিনি। কিন্তু যদি এমন কাজটা ঘটে যাবে, জানলে সামনে বসতাম। আর কেউ কি জানে যে কি ঘটবে? তাহলে তো সেরকম কাজ করতো না যদি আগে জানতো। শুয়ে কেঁদে যাচ্ছে অবিরাম, কিন্তু কষ্টগুলি রয়ে গেছে বুকের ভেতর। একবার সেই অপরাধ করেছিলাম, কত কথা বলেছিল, আর আজ কিছুক্ষণ কেটে গেল কাঁদতে কাঁদতে। একটা ডায়েরি বের করে নিয়ে লিখতে লাগলাম কিছু চাপা কষ্টগুলি। লিখে ড্রয়ারের ভেতর রেখে দিলাম। কেমন জানি মনে হচ্ছে নিজেকে শেষ করে দেই, কিন্তু তবুও পারছি না নিজেকে শেষ করে দিতে। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। ফোনের দিকে তাকিয়ে দেখি ছোট মা কল করেছে। ধরবো কি ধরবো না ভাবতে ভাবতে ফোনটা কেটে গেল।
অবাক হলাম, কারণ 9বার কল করেছে। ফোনটা হাতে নিয়ে কল ব্যাক করবো কি করবো না সেটা ভাবছি। শর্মা ফোন দিলে কথা বলবো। কিছুক্ষণ কেটে গেল, কিন্তু কল দিচ্ছে না আর। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা 51 বাজে। এত রাতে ফোন করেছে, কিছু হয়েছে নাকি আবার আমার জন্য? মেসেজ দিলাম আম্মুকে, আম্মু ফোন করেছেন কেন? একটু পর মেসেজ আসলো, কি হচ্ছে তোর? ফোন ধরছিস না কেন? তুই ঠিক আছিস তো? আমি উত্তর দিলাম ঠিক আছে আম্মু। তারপর ছোট মা মেসেজ দিল, খেয়েছিস কি বাহিরে? আমি মিথ্যে উত্তর দিলাম, জি আম্মু খেয়েছি। এখন ঘুমিয়ে পড়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর কোনো মেসেজ আসলো না। আমি অবাক হলাম, প্রায় 8টা থেকে 9 ঘন্টা ঘুমিয়েছিলাম। কিছু না বলে ঘুমিয়ে পড়লাম, সাথে একটা ঘুমের ঔষধ খেয়ে নিলাম। তারপরে মামুনির ফোনে মেসেজ দিলাম, মামুনি কাল অফিসে যাব না, আব্বুকে যেতে বলবে, আর কাল আমি অনেক ঘুম পারবো, তাই ডাকতে এসো না, আল্লাহ হাফেজ। মেসেজটা দিয়ে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করছি। ওষুধ খেয়েছি, সেটা কাজ করছে, চোখের পাতা লেপটে আসছে, চোখ খুলতে পারছি না। তার মানে ঘুম মামা এসে গেছে। সকাল সকাল তারিন ছোট মার রুমে এসে গেছে। ছোট মা তারিনকে দেখে বলল, ওখানে দাঁড়িয়ে কেন? এখানে এসে বস। তারিন ছোট মার কাছে গিয়ে বসলো। তখন ছোট মা বলল, কিছু বলবি তারিন? না মানে আন্টি আজ আম্মুর কথা মনে পড়েছে, তাই বাসা যেতে চাইছিলাম। ঠিক আছে যা, তাই মাথা নিচু করে বলতে হবে নাকি? ভালো লাগছে না, শুধু আম্মুকে মনে পড়ছে। ঠিক আছে, আজ চলে যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোর আঙ্কেল তোর সাথে যাবে। সত্যি বলছেন আন্টি? তোর আঙ্কেলের সাথে কথা হয়েছে, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। ওকে, তাহলে যাই আন্টি। যা। তারিন চলে যেতে লাগলো। তখন ছোট মা ডাক দিল, তারিন, জি আন্টি। একটু আমার কাছে আসবি? তারিন ছোট মার কাছে চলে গেল। আমার কাছে আয় তো মা। তারিন ছোট মার কাছে গিয়ে বসলো। ছোট মা তারিনের কপালে চুমু দিল। তারিন তখন কেঁদে দিল। আরে কাঁদছিস কেন মা? জানেন আন্টি, আমার মা ঠিক এরকমভাবে চুমু দিত, কিন্তু আজ সে আকাশের তারা হয়ে গেছে। ছোট মাকে জড়িয়ে কেঁদে দিল। ছোট মা তারিনকে বুকে জড়িয়ে ধরলো। ছোট মা তারিনের চোখে পানি মুছে দিলেন আর বললেন, কে বলেছে তোর আম্মু আকাশের তারা হয়ে গেছে? আমি তোর আম্মু আজ থেকে। আম্মু? হ্যাঁ রে। হুম। যা এখন রেডি হয়ে নে, আবার দেরি হয়ে যাবে। ঠিক আছে আন্টি। আবার? সরি আম্মু। এখন যা। তারিন তার রুমে চলে গেল। আরে দেখছেন ছোট মা কত ভালো মানুষ, এত এত ভালোবাসা তার মাঝে, কিন্তু একটা দুঃখ, তার কোনো সন্তান হবে না, ডাক্তার বলে দিয়েছে। তার জন্য খুব কষ্ট হয় কোনো সন্তান না হওয়াতে। কিন্তু ছোট মা বলে, আমার 2টা সন্তান, একটা হলো নাদিম আর একটা হলো খুশি। দেখছেন কত ভালোবাসতে পারে মানুষকে। ঠিক তেমনই ভাবে রাগ আছে প্রচুর, যা বলবে সেটাই করতে হবে। আর একটা বিষয় হলো তারিনের আম্মুর কথা। তারিন বলেছিল তার আম্মু আছে, তাই না? কিন্তু আবার বলল আম্মু মারা গেছে। তারিনের চাচিকে আম্মু বলে, কারণ ছোট থেকে মেয়ের মতো মানুষ করেছেন। তারিনের জন্য কোনো সন্তান নেননি, যদি তারিনের আব্বুর কথা না রাখতে পারে সেই জন্য। সে অনেক কথা এখন বলে শেষ করা যাবে না। তারিন রেডি হয়ে শর্মার রুমে চলে আসে, ছোটমার কাছে চলে যায়। এদিকে শর্মা বিছানা ঠিক করছে। কি রে, তুই রেডি হয়েছিস? হ্যাঁ আন্টি। আবার আন্টি? সরি, আর ভুল হবে না। তারিনের দিকে তাকাতে গভীর চোখে তাকিয়ে আছে, কারণ তারিন যে শাড়ি পরেছে তার দারুণ লাগছে। ছোটমার এরকম তাকিয়ে থাকা দেখে বলল, আম্মু কি দেখছো? আমার পরীকে দেখছি। তুমি না? ঠিক বলছি। শোন, তোর জন্য একটা রাজপুত্র দেখেছি। তোর চাচ্চু আর আম্মুর সাথে কথা হয়েছে। বললে হলো, আমি বিয়ে করব না, কোনোদিন না। ভাগলি কি বলে বিয়ে করবে না? ঠিক বলেছি, আমি ডাক্তার হব, তারপর বিয়ে। সমস্যা নেই, ডাক্তার হবি, কিন্তু বিয়ের পর। আগে আম্মুর কাছে গিয়ে বলবো আমি বিয়ে করব না, শোক করব না। আগে আমার লাইফ, তারপর বিয়ে। এখন চল, তোকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে, চলেন। তারিন আর ছোটমা রুম থেকে বের হয়ে গাড়ির কাছে চলে যেতে লাগলো। সিঁড়ি দিয়ে নামার সময় বলল, ইস, ফোনটা রেখে এসেছি টেবিলে। মা,
তুই যা, আমার ফোনটা নিয়ে আসি। ঠিক আছে। ছোট মা চলে গেলেন ছোট মার রুমে, আর তারিন নাদিমের রুমের দিকে চলে গেলেন। তারিন নাদিমের রুমের কাছে এসে দরজা খুলে ভেতরে ঢুকতে যাবে, কিন্তু দরজা ভেতর থেকে লক করা আছে, তাই খুলতে পারলো না তারিন। কি যেন ভেবে মনে মনে বলল। তারপর গাড়ির দিকে চলে গেলেন। তারিন আর তারিনের চাচ্চু দাঁড়িয়ে আছে নাদিমের ও ছোট মার সামনে। আব্দুর রহিম চাচুকে একটু দূরে নিয়ে কি যেন বলল। তারিন শুধু ওপরের দিকে তাকাচ্ছে। নাদিম এখনো বের হচ্ছে না কেন? সে তো কিছু করে ফেলেনি। খুব ভয় করছে নাদিমকে নিয়ে। খুশির কথা চমকে ওঠে। তারিন, কি ভাবছো? চাচ্চু তো ডাকে। ও হ্যাঁ। যাও। সবাইকে বলে বিদায় নিল তারিন। ছোট মা ড্রাইভারকে বলে দিল মালপত্র ভালো করে ট্রেনে উঠিয়ে দিও। তারপর তারিন আর তারিনের চাচু গ্রামের বাড়ি দিকে চলে যায়। তারিন চলে যাওয়ার সময় নাদিমকে মেসেজ দিয়ে গেল। আমি চলে যাচ্ছি, ভালো থাকবেন। আর আমার রুমের টেবিলে একটা কাগজ রেখে দিয়েছি, পড়ে নেবেন। নাদিমের ঘুম ভেঙে গেল। তখন ফোনের ঘড়ির টাইম দেখতে গিয়ে দেখে তারিনের একটা মেসেজ আর মামুনির কয়েকটা কল। ঘড়ির টাইম দেখে অবাক হলো, কারণ বিকেল 4টা বাজে। তার মানে অনেক ঘুম হয়েছে। প্রায় 14 থেকে 15 ঘন্টা ঘুমিয়েছিলাম। উঠে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে গোসল করে বের হয়ে আসি। আয়নার কাছে এসে চুল আঁচড়াতে গিয়ে মুখ ও চোখের দিকে খেয়াল করলাম। চোখ আর মুখ ফুলে গেছে অতিরিক্ত ঘুম পাড়ার জন্য। তারপর সাজগোজ করে ছাদের দিকে চলে গেলাম। আরে ভাবছেন যে সারা রাত খাবার খাইনি, আবার সকালের খাবারও খাইনি, আবার দুপুরের খাবারও খাইনি, কিন্তু মামনি আর ছোটমা কিছু বলেনি? আরে নিষেধ আছে নাদিমের, দরজা লক করে ঘুমিয়ে গেলে ডাকা যাবে না। যদি না খেয়ে ঘুমিয়ে যায় তবুও ডাকা যাবে না। না হলে একটা চাবি তো মামনির কাছে আছে, সে চাবি দিয়ে খোলা যেতে পারতো, কিন্তু তা করেনি। নাদিম খুব রাগী, তাই তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করে না। সেজন্য মনে হয় কল করেছিল মামনি, কিন্তু ঘুমিয়ে যাওয়ার কারণে রিসিভ করতে পারিনি। কয়েকবার কল দেওয়ার পর না ধরাতে আর দেয়নি। ছাদে চলে এলাম। আজ খুব খারাপ লাগছে, একটু বেশি ঘুম পাড়ার কারণে। আর একটি ছাদে আজ একা, তারিন নাই। তারিনের কথা মনে পড়ায় মেসেজের কথা মনে পড়ে গেল। তখন ফোনটা করে মেসেজটা দেখে অবাক হই। আমি চলে যাচ্ছি, ভালো থাকবেন। আর আমার রুমের টেবিলে একটা কাগজ রেখে দিয়েছি, পড়ে নেবেন। মেসেজ দেখে তো অবাক হলাম। তাই তো আজ ছাদে তারিন নেই। তারিনের রুমের দিকে চলে গেলাম। তারিনের রুমে গিয়ে দেখি টেবিলে একটা কাগজ রাখা। কাগজ দেখে মনের ভেতর কেমন জানি করছে। লাভ লেটার নাকি? মনের ভেতর ধুকধুক করছে। কাগজটা হাতে নিয়ে অবাক হলাম। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। জানি না কি আপনার অভিনয়, নিজেকে ভালো পরিচয় দিতে গিয়ে আমার কাছে ধরা খেয়েছেন। সেদিন রাতের ঘটনা কিছু মনে করিনি, কিন্তু কাল কি করেছেন একটু ভেবে দেখেছেন কি? একটা স্পর্শে মেয়েদেরকে সতীর নারী থেকে বিরত রাখে। বাসর রাতে স্বামীর কাছে কখনো গর্ব করে বলতে পারবে না আমি একজন সতী নারী, আপনি ছাড়া কেউ আমাকে টাচ করতে পারেনি। কখন গর্ব করে বলতে পারবে না আমি সেই নারী যে স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের হাতে হতে পারিনি, ইত্যাদি ইত্যাদি করে গর্ব করে বলতে পারবে না স্বামী বা অন্য কাউকে। কিন্তু আপনি আমার সরলতার সুযোগ নিয়ে কি করেছেন সেটা একটু ভাববেন। আর কিছু বলবো না। কাল থাপ্পড় মারতে চাইনি, কিন্তু মস্তিষ্ক এমন হয়ে গিয়েছিল, সেটা ছাড়া কিছু করতে পারছিলাম না। যদি পারেন ক্ষমা করে দিন। আর কোনোদিন অন্য মেয়েকে এরকম কিছু করবেন না। আমি চলে যাচ্ছি আপনাদের বাসা থেকে। লেখাটা পরে ধপ করে ফ্লোরে বসে গেলাম। কি কি শুনতে পেলাম আমি নাকি সরলতার সুযোগ নিয়ে এগুলো করেছি। আল্লাহ, আপনি তো আমার মনের খবর জানেন। আমি সরলতার সুযোগ নিয়েছি কি, নাকি ইচ্ছে করে করেছি, নাকি কোনো দুর্ঘটনায় এইগুলি হয়েছে? চোখের পানি অবিরাম ঝরে পড়ছে। মিথ্যে কিছু কথায় মানুষকে শেষ করে দেয়। তারা একটু ভেবে দেখে না ঘটনাগুলি যে ঘটে যাচ্ছে সেগুলো কি ইচ্ছে করে করছে, নাকি কোনো খারাপ ধরনের মতলব আছে, নাকি ঘটনা ঘটে যাচ্ছে কোনো কিছু ছাড়া। সেটা কোনো খবর না নিয়ে এই কাজগুলি করা ঠিক না। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালাম, চোখটা মুছে রুম থেকে বের হয়ে গেলাম। রুম থেকে বের হওয়ার পর রুমের দরজার কাছে লক্ষ্য করলাম ছোট মা দাঁড়িয়ে আছে। আমি সোজা রুমে চলে গেলাম। ভাবতে লাগলাম ছোট মা সব দেখে ফেলেছে নাকি, আর যদি দেখে ফেলে তাহলে তো কি মনে করবে আল্লাহ ভালো জানেন। দরজা লাগিয়ে শুয়ে কাঁদতে লাগলাম। আমি নাকি সরলতার সুযোগ নিয়েছি। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। মামুনির ডাকে ঘুম থেকে উঠলাম। নাদিম, নাদিম, নাদিম। ঘুম চোখে বললাম, জি মামুনি। কি হয়েছে তোর? কিছু না। তাহলে এই সন্ধ্যা রাতে ঘুমিয়ে গেছিস কেন?
এমনি মামুনি। শরীর খারাপ নাকি? না মামুনি, এমনি। ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। না মামুনি, খাবার খাবো না। কেন? খেতে ইচ্ছে করছে না। দূর পাগলের মতো কথাবার্তা, তাড়াতাড়ি খেতে আয়। না মামুনি, খেতে মন চাচ্ছে না। ঠিক আছে, আমি খাবার নিয়ে আসছি, খাইয়ে দিব। বলে চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে আসলাম। একটু পর মামুনি চলে আসলো, সাথে খাবার নিয়ে আসলেন, খাইয়ে দিল আমায়। অতপর পরের দিন ঘুম থেকে উঠে পড়লাম সকাল সকাল। খেতে মন চাইছে না, শুধু একটা কথা মাথার ভেতর কেমন করছে। সারাদিন কেমন করে কেটে যাচ্ছে বুঝতে পারছি না। সারাদিন ঘুম আর কান্না করা ছাড়া কিছুই করতে পারছি না। এভাবে কেটে গেল দিন। পরের দিন বিকেলে বের হয়েছি মনটা ফ্রেশ করার জন্য, কিন্তু তবুও ভালো লাগছে না। তাই বাসায় এসে শুয়ে পড়লাম। এভাবে কেটে যেতে লাগলো দিন, কিন্তু ছোটো মা কিছু বলছে না। ব্যাপারটা কেমন জানি মনে হচ্ছে। কয়েকদিন এভাবে কেটে যেতে ভালো করে পরিবার সবাই লক্ষ্য করতে লাগলো আমার ব্যবহারের কাজকর্ম। বেশ কয়েকদিন কেটে গেল, এখন আর আগের মতো লাগছে না। কিছু পরিবর্তন এসে গেল আমার মাঝে। একদিন রুমে বসে আছি, তখন খুশি এসে বলল, ছোট মা ডাকে। আচ্ছা আমি যাচ্ছি, তুই যা। খুশি চলে গেল। আমি উঠে চলে গেলাম ড্রয়িং রুমে। দেখি মামুনিও খুশি আর ছোটো মা কথাবার্তা বলছেন। আমি চলে গেলাম সেখানে। ছোটো মা বলল, এখানে আমি বসে গেলাম। একটা কথা বলতে চাই। আমি ছোটো মার দিকে তাকালাম, কি কথা বলতে চাই হঠাৎ করে এভাবে ডেকে এনে? কি হলো? কি ভাবছিস? কিছু না ছোটো মা। বলবো কি? জি বলেন। বলতে চাইছি যে তারিনের অর্ধেক কথাটা বলে থেমে গেল। কি বলতে চাই? তারিনের কথা আবার বলতে লাগলো। তারিনের সাথে তোর বিয়ে ঠিক করেছি। কথাটা শুনে কেমন জানি হয়ে গেলাম। কি বলছে এসব? কিরে চমকে গেলি যে? তোর কি কোনো পছন্দের মেয়ে আছে? যদি থেকে থাকে তাহলে বল, সমস্যা নেই, তাকে বউ করে আনবো। কিরে কথা বলছিস না কেন? কি হলো তোর? ছোট মা কি বলছে সেটার উত্তর দে। না, নেই কোনো পছন্দের মানুষ। আমি জানি তোর কোনো পছন্দের মেয়ে নেই। দেখছিস তো, তোকে বলেছিলাম না নাদিমের কোনো পছন্দের কোনো মেয়ে নেই। তাহলে কি করবি এখন রেখা? নাদিমের কাছে জিজ্ঞেস করে নি সে তারিনকে বিয়ে করবে নাকি করবে না। আচ্ছা, তুই কি তারিনকে পছন্দ করিস? মানে বিয়ে করতে কোনো আপত্তি আছে তোর? কি বলবো এখন আমি? হ্যাঁ বলে দিব কি? তাহলে প্রতিশোধ নিতে পারবো। কি হলো, কি ভাবছিস? কিছু না। তাহলে বল। আপনাদের ইচ্ছা, আমার কোনো পছন্দের মেয়ে নাই, তাই যাকে আপনারা পছন্দ করবেন তাকেই বিয়ে করব। কথাটা বলে রুমে চলে আসলাম। সেখান থেকে রুমে এসে ভাবতে লাগলাম, যাক প্রতিশোধ নিতে পারবো তাহলে। বিয়ের আলোচনা চলতে শুরু করলো। হয়তো আগে থেকে সব ঠিক করে রেখেছিল তারা, তাই বিয়ের দিন ঠিক করে ফেললো। আগামী শুক্রবার বিয়ের দিন ঠিক করা হলো। বাড়ির বড় ছেলের বিয়ে, তাই ধুমধাম করে বিয়ে হবে। বাসাটা সাজাতে লাগলো বিভিন্ন রকম জিনিস দিয়ে। 2 দিনে বাসাটা সাজিয়ে কমপ্লিট করেছে। চলে এলো বিয়ের দিন, সবাই খুশি। একমাত্র ছেলের বিয়ে। 2 মার 1 ছেলে বলে কথা। সবাই যার যার মতো আনন্দ করছে। বিয়ে যাত্রী নিয়ে তারিনের বাসার দিকে রওনা হলাম। প্রায় 1 ঘন্টা পর তারিনের বাসায় পৌঁছে গেলাম। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া পর্ব শেষ হলো। অতপর বিয়ে পড়ানো হলো। বউকে নিয়ে, মানে তারিনকে নিয়ে আমাদের বাসায় চলে এলাম। অনেক কান্নাকাটি করেছে তারিন। বাসর ঘরে বউকে আর আমাকে নিয়ে যাওয়া হলো। সবাই বউ দেখতে লাগলো। আমি এর ফাঁকে ছাদে চলে গেলাম। আজ আকাশ খুব ভালো লাগছে। আকাশে অনেক তারার মেলা বসেছে, আর সবার মাঝে চাঁদটাকে অনেক বড় দেখাচ্ছে। ঝিরিঝিরি বাতাস বইছে, হালকা শীত শীত করছে। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলাম। পেছন দিকে দেখি খুশি আর সাইমের কণ্ঠ শুনতে পেলাম। দেখছো খুশি, তোমার ভাইয়া এখানে। ভাইয়া তুই এখানে? আমি পিছন ফিরে তাকালাম। হাবলার মতো তাকিয়ে কি দেখছো ভাইয়া? কিছু না। এখানে কি করছিস? চল বাসর ঘরে, ভাবি একা একা বসে আছে। আমাকে আকাশ দেখতে দে। জানিস আজ আকাশটা খুব সুন্দর লাগছে। খুশি, তোরা দেখ, মনটা ভালো হয়ে যাবে। সাহেম ভাইয়া দেখছো কি বলে? খুশি, তোমার ভাইয়াকে আসল চাঁদের কাছে নিয়ে চলো, সেখানে গেলে বুঝবে চাঁদের আলো কেমন। আমি যাব না, তোরা যা চাঁদ দেখতে। আমি এই আল্লাহর বানানো চাঁদ দেখব।
আস্তাগফিরুল্লাহ, তুই বলিস কি আমরা যাব মানে? পাগল হয়েছিস নাকি? সাইম ভাইয়া কথা না বলে ধরে নিয়ে চল তো। তাই করো। এটা করিস না দোস্ত, আজকের রাতটা এখানে কাটাতে দে, কাল থেকে রুমে শুয়ে থাকবো। আস্তাগফিরুল্লাহ, চল। খুশি আর সাইম দুজনে ধরে নিয়ে গেল বাসর ঘরের দিকে। বাসর ঘরে রেখে দুজনে বের হয়ে গেল। যাবার সময় বলে গেল, বিড়াল কিন্তু সাবধানে মারবে ভাইয়া, আমি ভাবির কাছে শুনে নেব পরে। বলে রুমের দরজা লাগিয়ে দিল। বাসর ঘরটা অনেক সুন্দর করে সাজিয়েছে, বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজিয়ে রেখেছে রুমটা। দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু প্রচুর রাগ হচ্ছে খুশির ওপর। আমি চাইছিলাম যে ওকে শাস্তি দিব। আমি আজ সারা রাত বাইরে থাকবো, দেখি ও কেমন মজা সেটা বুঝুক। কিন্তু এদের জ্বালায় আর থাকতে পারলাম না। কিন্তু এখন কি করা যায় সেই বুদ্ধি করতে হবে। শাস্তি তো আমি ওকে দিবই। আমি দাঁড়িয়ে আর চোখে তারিনকে দেখছি। বাসর ঘরের চেয়ে সব থেকে বেশি সুন্দর লাগছে তারিনকে। তারিন ঘোমটা দিয়ে বসে আছে, হয়তো আগে থেকে চেনা, তবুও প্রথম রাত বলে কথা। অনেক গহনা দিয়ে সাজিয়ে রেখেছে, নতুন বউ সাজাতে যেভাবে সাজানো লাগে সেরকমভাবে সাজিয়ে রেখেছে। আমি মন ভরে দেখে নিলাম তারিনকে, কারণ বিয়ে করেছি, নিজের বউ এখন দেখব না? আর প্রতিশোধ তো নিবই। আমার সাথে পাকনামি, তাই না? মন ভরে দেখলাম তারিনকে। আমি যে তারিনকে পছন্দ করি হয়তো তারিন জানে না, হয়তো তারিন সেটা জানে না। তারপর তারিনের দিকে তাকিয়ে বললাম, 2 রাকাত নফল নামাজ আদায় করি আল্লাহর জন্য, চলো। তারিন মাথাটা নাড়িয়ে হ্যাঁ বোধক জবাব দিল। এর মানে সে নামাজ পড়বে। আমি আবার বললাম, আমার সাথে আসো, ওযু করে আসি। জি, আপনি ওয়াশরুমে যান, আমি আসছি। আমি ওয়াশরুমের দিকে চলে গেলাম। আমার পিছন পিছন তারিন আসছে। দুজনে উজু করে এসে 2টা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে নিলাম। আমি আগে, আমার পিছনে তারিন নামাজ পড়ছে। আমি নামাজের সালাম ফিরিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলাম। দোয়া শেষে জায়নামাজ রেখে দিলাম। তারপর তারিন বিছানায় গিয়ে বসে গেল ঘোমটা দিয়ে। আমি বিছানার কাছে যেতে লাগলাম। বুকের হার্টবিট বেড়ে যাচ্ছে। কি করব এখন? প্রতিশোধ নিব নাকি নিব না, বুঝতে পারছি না কি করব এখন। কিন্তু মাথার ভেতর শুধু প্রতিশোধের কথা ঘুরপাক খাচ্ছে। আমি গিয়ে বিছানার কাছে চলে এলাম। ঘোমটা দিয়ে বসে আছে নাকি আমাকে ফলো করছে? আমি তারিনের ঘোমটা নামিয়ে তারিনের দিকে তাকালাম। বাহ, অসাধারণ লাগছে শ্যামলা মেয়েটাকে, দেখতে একদম ঠিক পরীর মতো লাগছে। আমার এরকম তাকানো দেখে তারিন লজ্জা পেল। তারিনের সবচেয়ে খারাপ জিনিস লক্ষ্য করলাম, আমার তো সহ্য হচ্ছে না। এত লিপস্টিক নেই কেন বুঝতে পারি না। আমি তারিনের আরও কাছে চলে গেলাম। আমাকে এত কাছে যাওয়া দেখে তারিনের মুখ শুকিয়ে গেল, মনে হচ্ছে ভয় পেয়েছে। আমি তারিনের সামনে বসে আছি, জানি না কি হবে একটু পর। দুজনে চুপ করে বসে আছি খাটের মাঝখানে, কেউ কোনো কথা বলছি না। আমি দুষ্টুমি করে হাতটি তার ঠোঁটের দিকে বাড়িয়ে দিলাম। তারিন খুব ভয় করছে, মুখ দেখে বোঝা যাচ্ছে। আমি আলতো করে তার ঠোঁটের লিপস্টিক মুছে দিলাম। তারিন আরও বেশি ভয় করছে, কারণ কি করছি আমি? আমি লিপস্টিক মুছে দিয়ে বললাম, এত লিপস্টিক দেওয়া লাগে? হ্যাঁ, সেদিন বলেছিলাম না এটা আমার পছন্দ না? দাঁড়াও, আর হ্যাঁ, কি বলেছিলে? আমি তোমাকে ইচ্ছে করে ছুঁয়েছিলাম, তাই না? তুমি তো জানো না আমি কতটা রাগী। তোমায় এতদিন কিচ্ছু বলিনি, সব সহ্য করে গেছি। কিন্তু আজকে দেখাবো আমি সেদিন ইচ্ছে করে করেছি না আজকে ইচ্ছে করে করব। আরে সেদিন তো অ্যাক্সিডেন্টলি টাচ হয়েছিল, আর আজকে তোমায় ইচ্ছে করেই করব। আর আজকে তুমি আমার পারমিশন প্রাপ্ত বউ। এখন দেখবা মজা কারে কয়ে। এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন?